দেখো এই ম্যাথে কি বলতেছে 40 কেজি এবং 60 কেজি ভরের দুটো বস্তু 10 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে এসে একজন আরেকজনকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে বস্তু দুটা একত্রে মিলিত হয়ে কত বেগে কোন দিকে যাবে। প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের ওয়ান শট ভিডিও নিয়ে আসলাম। তোমাদের সিয়াম ভাইয়া পড়াশোনা করতেছি রুয়েটে। এই প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজটা তুমি যদি কমপ্লিট করো তাহলে ভার্সিটি এ ইউনিট বলতে যা বোঝায় জিএসটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগ্রি সবকিছুই তোমার কাভার হবে। এই ক্লাসটা শেষে তোমার কাজ হবে এই ক্লাসের উপর একটা শর্ট নোট তৈরি করা এবং এই অধ্যায়ের প্রশ্ন ব্যাংকে যেসব প্রশ্ন আছে সবগুলো সলভ করা। এই ক্লাসটা তুমি যদি খুব মনোযোগ সহকারে করো তাহলে প্রশ্ন ব্যাংক তোমার আর মুখস্থ করতে হবে না। প্রশ্ন ব্যাংকে যত এমসিকিউ আছে সব বুঝে বুঝে সলভ করতে পারবা। তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি বলতেছে, একটা কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর অনুভূমিকের দিক বরাবর কার্যকরী বল কত। একটা বস্তুকে তুমি কি করতেছো, এরকম অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানতেছো। আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখছি না যে কোনো ভেক্টর রাশিকে আমরা লম্ব বরাবর দুটো উপাংশে ভাগ করতে পারি। এই উপাংশটাকে আমরা বলতেছি অনুভূমিক উপাংশ, এটাকে বলতেছি উলম্ব উপাংশ। মনে করো এই বলের পরিমাণ যদি এফ হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই অংশের মান কত হবে, এই উপাংশের মান কত, যার সঙ্গে কোণ থাকে সেই উপাংশের মান কি হয় আমরা জানি এফ কস থিটা। এই অংশের সাথে কোণ আছে তাই উপাংশের মান এফ কস থিটা এবং এই উপাংশের মান আমাদের এফ সাইন থিটা। তাহলে এখন যদি বলের পরিমাণ 200 নিউটন হয় এবং মধ্যবর্তী কোণ যদি 60 হয়, তাহলে এই উপাংশের মান কত হবে বলতো 200 ইন্টু কস 60 ডিগ্রি। কস 60 এর মান কত বলতো, কস 60 এর মান আমরা জানি কত হাফ। তাহলে 200 ইন্টু হাফ কত হবে ভাইয়া 100 নিউটন। বুঝছো না, খুবই সহজ। যে কোনো ভেক্টর রাশিকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা অনুভূমিক উপাংশ বরাবর আর একটা উলম্ব বরাবর। তাহলে অ্যান্সার কত হবে এ নাম্বার। তো এই প্রশ্নে কি বলতেছে 0.5 কেজি ভরের একটা বস্তু x ইকুয়াল টু এত সমীকরণে চলতেছে, যেখানে x এর একক হবে মিটার এবং বলতেছে বস্তুটার 2 সেকেন্ড পরে লব্ধি বল কত। তার মানে কি বের করতে বলতেছে, আমাদের লব্ধি বল নির্ণয় করতে বলতেছে। আমরা কি জানি বলতো F ইকুয়াল টু কি m ইন্টু a। তার মানে এই ম্যাথে আমার f এর মান বের করতে বলতেছে। তো f এর মান জানার জন্য আমার m জানতে হবে এবং বস্তুটার ত্বরণ জানতে হবে। বস্তুটার ভর কত দেওয়া আছে না 0.5 কেজি, মানে কত 0.5 কে আমরা লিখতে পারি হাফ ইন্টু আমার কার মান প্রয়োজন, ত্বরণের মান প্রয়োজন। কোশ্চিনে কি ত্বরণের মান দেওয়া আছে, দেওয়া নাই। কোশ্চিনে কি দেওয়া আছে দেখো তো, এই যে x ইকুয়াল টু t এর একটা ফাংশন দেওয়া আছে। x ইকুয়াল টু t এর একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, যেখানে বলতেছে x এর একক কি মিটার। তাহলে আমরা কি বুঝতেছি বলতো, এটা একটা কি সরণের সমীকরণ দেওয়া আছে না, এটা একটা সরণের সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আমাদের প্রয়োজন কি বলতো, ত্বরণ প্রয়োজন। তো সরণ থেকে আমরা কিভাবে ত্বরণ বের করতে পারি বলতো, তোমরা জানোই যে কি আমরা যদি x কে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই কি v, এবং v কে যদি আমরা t এর সাপেক্ষে আবার একবার অন্তরীকরণ করি তাহলে পাই কি ত্বরণ। তো আমরা কি জানি বেগ সমান কি সরণ ভাগ সময়, তাই সরণকে যদি আমরা t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কি পাই বেগ পাই। সেম ভাবে বেগকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি পাই ত্বরণ পাই, তাই না। আমার কি প্রয়োজন, ত্বরণ প্রয়োজন। তার মানে কি বুঝতেছি যে সমীকরণটা দেওয়া আছে একে কি করবা একবার অন্তরীকরণ করবা, তাহলে কি পাবা ভি পাবা। তারপরে যেই ভি পাইলা ভিকে আবার একবার অন্তরীকরণ করবা তাহলে কি পাবা ত্বরণ পাবা। আরেকটা বিষয় মনে রাখবা, আমরা কি জানি বলতো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি একজন অপরজনের বিপরীত না। ডিফারেন্সিয়েশন মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করা ভাগ করা, আর অন্তরীকরণ মানে কি ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একত্র করে একটা ক্ষেত্রফল নির্ণয় করা, তাই না। দেখো তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি বেগকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাই ত্বরণ পাই না। তাহলে উল্টা করো, তাহলে তুমি যদি একে ইন্টিগ্রেশন করো তাহলে আমার কি পাওয়ার কথা বেগ পাওয়ার কথা। দেখো কিভাবে আমরা যদি উভয় দিকে ডিটি দ্বারা গুণ করি তাহলে এখান থেকে কি পাবো বলতো এ ইন্টু ডিটি। এখন উভয় দিকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, উভয় দিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, যদি ভি এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো ভি ইকুয়াল টু এ ডিটি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারতেছি বলতো, আমরা যদি ত্বরণকে ইন্টিগ্রেশন করি টি এর সাপেক্ষে তাহলে কি পাবো বেগ পাবো। ঠিক আছে, এ কে ইন্টিগ্রেশন করলে পাবো বেগ। সেম ভাবে তুমি যদি বেগকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে পাবা কি এক্স। বুঝছো, বুঝছো কি যে আমরা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যদি ভি পাই তাহলে ভি কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো।
যেহেতু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একজন অপরটার কি বিপরীত। তো তাই সরণকে ডিফারেন্সিয়েশন করলে যদি বেগ পাওয়া যায়, তাহলে বেগকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই সরণ পাবো। দেখো তাহলে এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু এখানে এক্স এর ইকুয়েশন দেওয়া আছে, এক্স মানে কি সরণ দেওয়া আছে, আমাদের প্রয়োজন কি ত্বরণ, তাই না? এই সরণকে আমরা একবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি পাবো? বেগ পাবো, তাই না? তাহলে আমরা কি পাবো? ভি। কিভাবে? যদি এক্স কে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো ভি। তাহলে বলো তো টি এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে কি হবে? আমরা একটা সূত্র জানি না ভাইয়া, বলো তো ডি বাই ডি এক্স কে যদি আমরা এক্স এর পাওয়ার এন, এক্স এর সাপেক্ষে যদি এক্স এর পাওয়ার এন কে অন্তরীকরণ করি তাহলে কি হয়? এই যে পাওয়ারটা থাকে সেটা সামনে আসে এবং এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, অর্থাৎ এই পাওয়ারটা সামনে আসে এবং এক্স এর পাওয়ার থেকে এক বাদ যায়, ঠিক আছে? তো এই সূত্রটা আমরা এখন এখানে ইউজ করব। তো আমরা কোনো সংখ্যাকে যদি অন্তরীকরণ করি তাহলে পাই কত? 0 প্লাস দেখো এখন 2t কে যদি অন্তরীকরণ করো তাহলে কত পাবা? টি এর পাওয়ার কত আছে বলো তো? 1 আছে, তাহলে 1 কি হবে? সামনে আসবে, 2 আসিল 2 এইরকমই থেকে যাবে। তো টি এর পাওয়ার 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। তার মানে টি এর পাওয়ার কত হয়ে যাবে এখানে? 0। তারপরে দেখো এটাকে অন্তরীকরণ করো 4t স্কোয়ার, তাহলে টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2t, আর এখানে আমাদের 4.002 ছিল সেটা থেকেই যাবে, মাইনাস দেখো এখানে কি আছে 3.005 টি কিউবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো 3t স্কোয়ার। কিভাবে? এই সূত্র প্রয়োগ করে একটু দেখে নিবা, আশা করি তোমরা এগুলো পারো। তাহলে এটা আমরা কি পাইলাম বলতো? বেগের ইকুয়েশন পাইলাম, তাই না? তো আমাদের কি প্রয়োজন? বেগ প্রয়োজন না ত্বরণ প্রয়োজন? ত্বরণ প্রয়োজন। আর মানে এই বেগকে আমার আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো বেগকে যদি আমরা টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কি পাই বলতো ভাইয়া? টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে ত্বরণ। এটাকে অন্তরীকরণ করো আরেকবার, টি এর পাওয়ার 0 আছে মানে কত? 1। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? আসলে এটা 2 হয়ে যাচ্ছে। তো আমরা শিখলাম না যে যদি আমরা কোনো ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করি তাহলে পাই 0, তার মানে 2 কে অন্তরীকরণ করলে পাবো 0 প্লাস এখানে 2t আছে, 2t কে অন্তরীকরণ করলে কত পাবো? জাস্ট 2 পাবো, তাহলে এখানে হবে 8.002, ঠিক আছে? মাইনাস দেখো 3t স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কত? 3.005। সামনে লেখো 3t স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো 6t। কেমন? তাহলে এটা আমরা কিসের ইকুয়েশন পাইলাম বলো তো? এটা আমরা ত্বরণের ইকুয়েশন পাইলাম। কার ইকুয়েশন এটা? ত্বরণের ইকুয়েশন। তাহলে আমাদের কোশ্চেনে বলে দিছে না 2 সেকেন্ড পরে আমাদের প্রযুক্ত বল কত? তাহলে টি এর মান এখন কত বসাই দিবা? 2। তার মানে যেখানে টি আছে সেখানে কত বসাই দিবা? 2। তাহলে 8.002 ইন্টু 3.005 ইন্টু 6 ইন্টু টি এর জায়গায় কত বসাই দিবা? 2, ঠিক আছে? তো দশমিকের পরে যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিব, দিয়ে হিসেব করব হিসেবের সুবিধার জন্য। তাহলে 8 মাইনাস 3 ইন্টু 6 18, 18 গুণন 2 কত? 36। তার মানে এখানে হবে আমাদের 36। দেখো তো 8 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে কত পাবো? মাইনাস 28 পাবো, তাই না? এই 28 এর মান, এটা কার মান? ত্বরণের মান, মাইনাস 28। ত্বরণের মান তাহলে এখানে বসাই দাও। এম এর মান কত ছিল? 1/2। ত্বরণের মান মাইনাস 28 নিউটন, তাই না? তাহলে এখানে আমাদের কি হবে? 2 দ্বারা 28কে কাটলে কত পাবো? মাইনাস 14 নিউটন। তাহলে আমাদের প্রযুক্ত নিট বল কত? মাইনাস 14 নিউটন। অ্যান্সার কত হবে? বি নাম্বারটা। বুঝছো না? খুবই সহজ। দেখো এখানে একটা বিষয় মনে রাখবা যে কি, আমাদের এখানে সরণের ইকুয়েশন দেওয়া আছে, আমাদের কি প্রয়োজন? ত্বরণ প্রয়োজন। তাহলে সরণকে একবার অন্তরীকরণ করলে পাবো বেগ, বেগকে আরেকবার অন্তরীকরণ করলেই পাবো ত্বরণ, তাই না? সরণকে অন্তরীকরণ করে বেগ পাই, তাহলে বেগকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সরণ পাবো। এটা একটু মনে রাখবা, পরীক্ষায় তোমাদের আসতেই পারে যে তোমার বেগ দেওয়া আছে, বলতেছে সরণ নির্ণয় করো, বেগ দেওয়া আছে সরণ নির্ণয় করো, তাহলে কি কাজ করবা? জাস্ট উল্টা কাজ, ইন্টিগ্রেশন করবা, তাহলেই হবে। দেখো কি বলতেছে এইখানে, 1 কেজি ভরের একটা বস্তু সোজা নিচে পড়তেছে, বাতাসের বাধা যদি 7.8 নিউটন হয় তাহলে বস্তুটার ত্বরণ কত? দেখো খুব ভালো করে এটা বোঝো যে 1 কেজি ভরের, মনে করে এই বস্তুটার ভর কত? 1 কেজি। কেমন? 1 কেজি ভরের বস্তু কি করতেছে? নিচে পড়তেছে। তো আমরা কি জানি বলতো, কোনো বস্তুর ওজন কোন দিকে কাজ করে? ঠিক লম্ব বরাবর নিচে কাজ করে। তাহলে এই বস্তুটার ওজন ঠিক লম্ব বরাবর নিচে কাজ করবে, তাই না? ওজন সমান আমরা কি জানি? W=mg। তাহলে কি হইলো, এই বস্তুটার ওজনের জন্য বস্তুটা কি করতেছে? নিচের দিকে পড়তেছে। তো ওই বস্তুটা যখন এরকম নিচের দিকে পড়তেছিল তখন বাতাসকে কি করতেছে? ঠিক বিপরীত দিকে বাধা দিচ্ছে। বস্তুটা নিচের দিকে পড়তেছে, বাতাসকে কি করতেছে? ঠিক উপরের দিকে এরকম বাধা দিচ্ছে। কত বলে? 7.8 নিউটন বলে বাধা দিচ্ছে। এখন বলতেছে এই বস্তুটার ত্বরণ কত? বস্তুটার ত্বরণ কত? এই বস্তুটাকে যদি আমরা নিচে ফালাই দিই তাহলে কি হবে বলতো?
9.8 মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে পড়তে চাইবে, তাই না? এই বস্তুটা যে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে পড়তে চাচ্ছে, কিন্তু বাতাসে কি করতেছে, বাধা দিচ্ছে, ফলে এই বস্তুটা 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে পড়তে পারবে না। তাহলে কত ত্বরণে পড়বে? এই বাতাসে যে বাধা দিচ্ছে, এই বাধা দেওয়ার জন্য এই বস্তুটা যে লব্ধি ত্বরণ অর্জন করবে, সেই লব্ধি ত্বরণে নিচে পড়বে। আশা করি বুঝছো। আমরা কি সূত্র জানি বলতো? নিউটনের দ্বিতীয় সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল টু কি, এম ইন্টু এ, তাই না? এই এফটা কি আমাদের নিট বল, এফটা কিন্তু মনে রাখবা, নিট বল। কেমন? তাহলে এই বস্তুটার উপর নিট কত বল কাজ করতেছে বলতো? বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, আর বাতাস কি করতেছে? বাতাস একে উপরের দিকে বল প্রয়োগ করতেছে 7.8 নিউটন, তাই না? বাতাস তাকে 7.8 নিউটন বলে উপরে বল প্রয়োগ করতেছে, বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের নিট বল কত হবে বলতো? নিট বল হবে আমাদের ডাব্লু মাইনাস 7.8 ইকুয়াল টু কত, এম এ। বুঝছো? এটা ডাব্লু মাইনাস 7.8 কিসের জন্য করলাম? কারণ বস্তুটা যেহেতু নিচে পড়তেছে, তার মানে ডাব্লু এর মান বেশি, ওজনের পরিমাণ বেশি, এই জন্য ওজন থেকে আমাদের বাতাসের বাধাটাকে বাদ দিলাম। তো ডাব্লু সমান আমরা কি লিখতে পারি? এম ইন্টু জি না? বস্তুটার ভর কত দেওয়া আছে বলতো? 1 কেজি ভর দেওয়া আছে, এবং জি এর মান কত? 9.8 মাইনাস 7.8 ইকুয়াল টু এম কত, 1 ইন্টু এ। এখান থেকে 9.8 থেকে তুমি যদি 7.8 বাদ দাও, তাহলে কত পাবা বলতো? পাবা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি হলো? এই বস্তুটা ভূমিতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পতিত হবে। বুঝছো যে অভিকর্ষ ত্বরণের কারণে এই বস্তুটা যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়তে চাইলো, কিন্তু বাতাসের বাধার জন্য এই 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে পড়তে পারবে না। এই কত ত্বরণে পড়বে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? সি নাম্বার। ঠিক আছে, তো চলো এবার আমরা একটু টানাটানির একটা ম্যাথ করি। কেমন? এইটা একটা মনে করো ঘর্ষণবিহীন তল, এর মধ্যে কোনো ঘর্ষণ নেই। এই তলের উপর আমাদের 3টা বস্তু আছে, এটা এ বস্তু, এটা বি বস্তু এবং এটা সি বস্তু। প্রত্যেকটা বস্তু মনে করি একটার সাথে আরেকটা দড়ি দ্বারা কানেক্টেড। কেমন? এটা এ বস্তু, এটা বি বস্তু, এটা সি বস্তু। প্রত্যেক বস্তুর ভর দেওয়া আছে দেখো কত, এম কেজি। তার মানে প্রত্যেক বস্তুর ভর আমাদের এম, প্রত্যেক বস্তুর ভর এম কেজি। ঠিক আছে, এবং এই এ বস্তুটাকে সামনের দিকে এফ নিউটন বল দ্বারা টানা হচ্ছে। এ বস্তুটাকে কি করা হচ্ছে? সামনের দিকে এফ নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে কোশ্চেনে তোমার কি নির্ণয় করতে বলতেছে বলতো? এই এফ বস্তুটার উপর যে বলটা, মানে এফ বি, এই বলটা নির্ণয় করতে বলতেছে। তো এফ বি নির্ণয় করতে বলতেছে। এফ বি সমান কি হবে বলতো? এম ইন্টু এ, তাই না? এফ বি সমান কি হবে? এম ইন্টু এ। তাহলে এমটা কি হবে বলতো? বি বস্তু কতটুকু ভর উপলব্ধি করতেছে। তুমি বি বস্তুটাকে যখন টানবা, চিন্তা করো তো বি বস্তু কত ভর উপলব্ধি করবে? বি কিন্তু অবশ্যই বির তো ভর উপলব্ধি করবেই, সাথে সি বস্তুরও কিন্তু ভর উপলব্ধি করবে। তুমি বুঝলা কি কি হচ্ছে? বি বস্তুকে তুমি যখন টানবা, বি বস্তুটা কি করবে? তখন বি বস্তুর ভর উপলব্ধি করবে, সি বস্তুর ভর উপলব্ধি করবে। কারণ কি? বি এর সাথে সি তো কানেক্টেড আছে, তাই না? এবং একই সাথে তুমি যখন এ বস্তুটাকে বল দিবা, এই বস্তুটাকে যখন তুমি কি করবা, এরকম এ বস্তুটাকে যখন টানবা, এ বস্তুটা কয়টা বস্তুর ভর উপলব্ধি করবে বলতো? এর ভর উপলব্ধি করবে, বির ভর উপলব্ধি করবে, এবং একই সাথে সি বস্তুর ভর উপলব্ধি করবে। বুঝছো না? এ বস্তুটাকে যখন আমরা টানতেছি, তখন এই বস্তুটা 3টা বস্তুর ভরই উপলব্ধি করতেছে। তাহলে এ বস্তুর উপর আমরা যে এ পরিমাণে বল দিচ্ছি, সেই বল সমান কি হচ্ছে বলতো? সেই বল সমান আমরা লিখতে পারবো এম ইন্টু এ, তাই না? তো এ বস্তুকে যখন আমরা টানতেছি, এ বস্তুটা তখন আমাদের কত ভর উপলব্ধি করতেছে? এ বস্তু আমাদের এ বস্তু, বি বস্তু, সি বস্তু, 3টা বস্তুরই ভর উপলব্ধি করতেছে। তার মানে তখন এই এম এর মানটা কি হবে বলতো? আমাদের এম প্লাস এম প্লাস এম। তার মানে আমাদের এই এফ এর পরিমাণ হবে আমাদের 3টা বস্তুর ভরের যোগফল ইন্টু এ। বুঝছো কি কি করলাম এখানে আমাদের? হ্যাঁ, এই এফটা কি ছিল? এফ আমরা এফ বলে আমরা এ বস্তুটাকে টানতেছি। তো এফ বলে যদি আমরা এ বস্তুটাকে টানি, এ বস্তু আমাদের কয়টা বস্তুর ভর উপলব্ধি করবে? 3টা বস্তুর ভর, কারণ এর সাথে বি কানেক্ট, সি কানেক্ট। তাহলে এই 3টা এম আমরা যোগ করলাম। এখান থেকে আমাদের এর মান প্রয়োজন, তাহলে এর সমান লিখতে পারবো আমরা এফ বাই 3টা এম যোগ করা, তাহলে কত হবে? 3m। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই সম্পূর্ণ ব্যবস্থার ত্বরণের মান কত হবে? এফ বাই 3m। ম্যাথ আমার কি প্রয়োজন? এই ম্যাথ আমার প্রয়োজন এই বি বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেইটা, বি বস্তুর উপর কত বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এফ বি সমান আমরা কি লিখতে পারবো? এম ইন্টু এ না? তাহলে এবার বলো তো এই বি বস্তুর জন্য এম এর মানটা কি হবে? বি বস্তুটা কয়টা বস্তুর ভর উপলব্ধি করবে? এই যে বি বস্তু এবং সি বস্তু, এই 2টা বস্তুর ভর উপলব্ধি করবে কে? বি বস্তু। তাহলে এখানে এম এর মান কি হবে বলতো?
এম এর মান হবে আমাদের এম প্লাস এম, কারণ বি বস্তু এই বি এবং সি এই দুটার ভরে উপলব্ধি করতেছে। এবং এই ব্যবস্থার ত্বরণ কত, ত্বরণ আমরা বের করছি না, এফ বাই থ্রি এম, তাহলে এখানে হবে এফ বাই থ্রি এম, তাই না? তাহলে দেখো তো এই উপরে টু এম এফ বাই থ্রি এম, উপর নিচে কাটাকাটি করো, তাহলে কি হয় টু এফ বাই থ্রি। তাহলে আমাদের কি হবে, বি বস্তুর উপর প্রযুক্ত বল কি হবে টু এফ বাই থ্রি। বুঝছো কি যে বি বস্তুর উপর আমার প্রযুক্ত বল কত, টু এফ বাই থ্রি। অ্যান্সার হবে ডি নাম্বার। এইটা একটু ভালো করে বুঝবা, এই বস্তুর টান থেকে একটা প্রশ্ন তোমাকে দিয়েই থাকে। তাহলে কি হইলো আমরা আরেকবার দেখি একটু, কেমন? এ ভর, বি ভর এবং সি ভরের তিনটা বস্তু। এ ভরের বস্তুকে আমরা কি করতেছি, এরকম এফ বলে টানতেছি, কেমন? এ ভরের বস্তুকে আমরা এফ বলে টানতেছি। তাহলে এ ভরের বস্তুর জন্য আমরা কি লিখতে পারবো, এফ ইকাল টু এম ইন্টু এ, তাই না? আমরা টানতেছি এ বস্তুকে, কিন্তু তারপরেও আমরা তিনটা বস্তুর ভরে উপলব্ধি করব। কিসের জন্য? কারণ এর সাথে বি কানেক্টেড, বির সাথে সি কানেক্টেড। এই জন্য এখানে এম এর জায়গায় কি হইলো, আমাদের তিনটা বস্তুর ভরের যোগফল। তো এইখান থেকে আমরা ত্বরণের মান নির্ণয় করলাম। এই ত্বরণটা কি, সম্পূর্ণ ব্যবস্থার ত্বরণ নির্ণয় করলাম। এবার আমাকে এই কোশ্চেনে বলতেছে এই বি বস্তুর উপর প্রযুক্ত বল, তার মানে বি বস্তুটাকে আমরা যেই বলে, তার মানে বি বস্তুটা যেই বল, তার মানে বি বস্তুটার উপর যেই বল প্রয়োগ হচ্ছে সেটা নির্ণয় করো। তো বি বস্তুর জন্য আমরা সেম ভাবে এফ বি সমান এম এ লিখলাম। তো বি বস্তুকে যখন আমরা টানতেছি তখন আমরা কয়টা বল, তো বি বস্তুকে যখন আমরা টানতেছি তখন কয়টা ভর উপলব্ধি করব, দুইটা ভর উপলব্ধি করব। কার ভর, বি এবং সি এর ভর। এই জন্য এখানে এম, এই জন্য এখানে এম এর মান হয়েছে এম প্লাস এম, তারপরে ইন্টু এর মান আমরা যেটা বের করছি সেইটা করে এম এম কাটাকাটি করলে টু এফ বাই থ্রি। ক্লিয়ার কি? ওকে, চলো পরের ম্যাথে যাই। দেখো তো এই ম্যাথে কি বলতেছে, একটা স্থির বস্তুর উপর, কেমন, একটা স্থির বস্তুর উপর আমরা কি করছি 10 নিউটন পরিমাণে বল, এর উপর আমরা 10 নিউটন পরিমাণে বল প্রয়োগ করছি। কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড সময় ধরে। ঠিক আছে, এই যে আমরা এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু যার উপর 10 নিউটন পরিমাণে বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করছি। ঠিক আছে, ধরে নিলাম আমরা এ থেকে বস্তুটা এই বি বিন্দুতে আসলো, তাই না? বস্তুটা এ থেকে বি বিন্দুতে আসলো। কোশ্চেনে তোমার দেওয়া আছে বস্তুটা 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এইখান থেকে 60 সেকেন্ডে। ধরে নিলাম বস্তুটা সি বিন্দুতে আসলো, তাহলে আমাদের এ থেকে সি এর দূরত্ব কত, 1100 মিটার, তাই না? এ থেকে সি এর দূরত্ব 1100 মিটার, এবং এ থেকে সিতে যাইতে টোটাল সময় কত লাগে, 60 সেকেন্ড। টি টোটাল আমাদের কত লাগে, 60 সেকেন্ড সময় লাগে। তো ভাইয়া বলো তো, আমরা যেই সময় ধরে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি সেই সময় ধরে কিন্তু বস্তুটার উপর ত্বরণ থাকে। মানে যতক্ষণ ধরে আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করব ওই বস্তুর উপর কি থাকবে, ততক্ষণ ত্বরণ থাকবে। তার মানে কি হইলো, একটা বস্তুর উপর আমরা যতক্ষণ বল প্রয়োগ করব ওই বস্তুটা ততক্ষণ ত্বরণ সৃষ্টি হবে। একটা বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ করব ওই বস্তুর উপর ততক্ষণ ত্বরণ সৃষ্টি হবে। তাহলে এই বস্তু যখন স্থির ছিল, স্থির থাকা অবস্থায় 10 সেকেন্ড ধরে আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি। তার মানে এই 10 সেকেন্ড ধরে এই বস্তুটার একটা ত্বরণ ছিল, এই বস্তুটার 10 সেকেন্ড ধরে কি ছিল, ত্বরণ ছিল। তো এই ত্বরণ নিয়ে বস্তুটা এ থেকে বিতে পৌঁছাইছে। তো বিতে যেই পৌঁছাইছে বস্তু থেকে আমরা বলটা সরাই নিয়েছি, বলটা সরাই নিছি। ফলে কি হবে, আমরা বস্তুটা এ থেকে যে বিতে আসলো, বিতে আসছে বস্তুটা একটা বেগ অর্জন করছে না, বস্তুটা একটা ভি বেগ অর্জন করছে। তো এ থেকে বিতে আসছে বস্তুটা একটা ভি বেগ অর্জন করছে না, তার মানে বিতে যখন বস্তুটা আসছে তখন বস্তুটার বেগ কত ছিল, ভি। তো এই ভি বেগ নিয়ে বস্তুটা এখন সমবেগে চলতে থাকবে। কারণ কি, বস্তুটা যেই বি বিন্দুতে আসছে সে আমরা বলটা সরাই নিছি, এর ফলে বস্তুটা যেই বেগ লাভ করছিল সেই বেগে সমবেগে চলতে থাকবে। তার মানে বি থেকে সিতে আমরা কি যাব, সমবেগে যাব। কিসের জন্য সমবেগে যাচ্ছি, কারণ বি থেকে সি বরাবর আমাদের কোনো বল নাই। বুঝছো কি ম্যাথ আমাদের? তাহলে দেখো তো আমাদের এই যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করি। তাহলে কি, প্রথম 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে বলতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? বস্তুটা কি ছিল, স্থির অবস্থায় ছিল, এই জন্য ইউ এর মান কত, 0 প্লাস হাফ ইন্টু এ মানে কি বলতো, ত্বরণ। ত্বরণ কত, ত্বরণ কি এখানে দেওয়া আছে এই ম্যাথে? ত্বরণ কিন্তু দেওয়া নাই। দেখো আমাদের ত্বরণের মান জানতে হবে, ত্বরণের মান কি আমরা জানি, জানি না। তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি না এফ ইকাল টু কি, এম ইন্টু এ। এফ এর মান কত দেওয়া আছে, 10, তাই না? এম এর মান কি দেওয়া আছে, দেওয়া নাই। তো এম কে এম এর মতোই রাখো, এম কে এম এর মতোই রাখো। আমাদের কার মান প্রয়োজন, এর মান প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, এ ইকাল টু কত, 10 বাই এম। এর মান কত, 10 বাই এম। তো এখানে এর মান বসাই দাও, 10 বাই এম ইন্টু টি এর মান কত, টি এখান থেকে একটু কত, 10 সেকেন্ড না?
তার মানে 10-এর উপর স্কোয়ার করলে কত হবে 100 হবে। তাহলে এইখান থেকে এবার একটু কাটাকাটি করো, 2 দ্বারা 10কে কাটো, কত হবে 5, 5 দ্বারা 100কে গুণ করলে কত হবে 500, তাহলে 500/m মিটার। এটা আমার কি বলতো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না? এ থেকে সি টোটাল দূরত্ব কত 1100 মিটার, এবং বি থেকে সি বিন্দুতে আমরা কি বেগে গেছি সমবেগে না, তাহলে এ থেকে বিতে আসতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে বি থেকে সিতে যাইতে আমার কত সেকেন্ড সময় লাগছে 50 সেকেন্ড। কিভাবে পাইলাম? এ থেকে সিতে যাইতে টোটাল সময় 60 সেকেন্ড, এ থেকে বিতে যাইতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে বি থেকে সিতে যাইতে কত সময় লাগবে 60 - 10, তার মানে 50 সেকেন্ড। তো এই 50 সেকেন্ড সময় আমরা কিসে গেছি সমবেগে গেছি, তাই না? তার মানে পরবর্তী 50 সেকেন্ড সময়ে, পরবর্তী 50 সেকেন্ড সময় আমরা কিভাবে গেছি সমবেগে গেছি, কি সমবেগে গেছি, তাই না? তাহলে S50 = কি হবে ভি ইন্টু টি, টি এর মান কত 50। তো ভি এর মান কত আমরা কি জানি, ভি মানে কোনটা, এই যে বি বিন্দুতে এসে বস্তুটা যে বেগ লাভ করছিল এই বেগের মান কত আমরা জানি। আমাদের এখন তাহলে বেগের মান প্রয়োজন। বেগ কোনটা? বেগ হচ্ছে এই যেটা বি বিন্দুতে বেগ যেটা সেইটাই বেগ। মানে আমরা যে এই যে এম ভরের বস্তুটার উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে বস্তুটা এই যে বি বিন্দুতে এসে যেই বেগটা লাভ করে সেটা হবে আমাদের এই বস্তুর বেগ, ঠিক আছে না? তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ইউ প্লাস এটি, তাই না? এই বস্তুটার আদিবেগ কত 0, এই বস্তুটার ত্বরণ কত আমরা বের করছি না 10/m ইন্টু টি এর মান কত, এখান থেকে এটুকুতে যাইতে কত সময় লাগে 10 সেকেন্ড, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 100/m, আমরা এখান থেকে কি লিখতে পারি 100/m। এটা কার মান ভি এর মান, তাহলে ভি এর মান এখানে বসাই দাও 100/m। 100 দ্বারা 50কে গুণ করো, কত হবে বলো তো 5000, 5000/m। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দূরত্ব পাইলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব পাইলাম। তো প্রশ্নে দেওয়া আছে না এ থেকে সি এর টোটাল দূরত্ব কত 1100 মিটার, আমরা বের করছি এ থেকে বিতে যাইতে আমাদের এই দূরত্ব যাইতে হচ্ছে, এবং বি থেকে সিতে আমাদের দূরত্ব কত অতিক্রান্ত এই যে এইটা। তাহলে কি হলো আমাদের এই দূরত্ব এবং এই দূরত্ব, এই দুই দূরত্ব যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট দূরত্ব পাবো, তাই না? হ্যাঁ, তাহলে এই দুটো দূরত্ব যোগ করো, তাহলে কত কত বলো তো 500/m প্লাস আমাদের কত ছিল 5000/m, এটা সমান কত লিখতে পারবো 1100। ওকে, এবার কি করবা লসাগু নিবা। তো এম লসাগু নাও, তাহলে উপরে কি হবে 500 প্লাস 5000 ইকুয়াল টু 11000। তাহলে কি হবে দেখো তো উপরে কত 5500, তাই না? 5500 ডিভাইডেড বাই কত 1100। তো 1100 দ্বারা 5500কে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত পাবা 5, তাহলে আমরা পাইলাম 5 কেজি। তাহলে আমাদের বলো তো এই বস্তুটার ভর কত ছিল 5 কেজি। অ্যান্সার কোনটা হবে ডি নাম্বার। ম্যাথ কিন্তু কঠিন না, সহজ ম্যাথ, কিন্তু দেখো একটু বড়। তো এই ম্যাথ তোমার পরীক্ষায় 30 সেকেন্ডে পারার জন্য তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি যে এত এত বিষয় লিখলাম, তোমার পরীক্ষায় তো এমসিকিউ সলিউশনের জন্য এত কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে কি করলাম দেখো তো, বস্তুটার উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হচ্ছিল। তো 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হইলে ওই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করলাম কোন সূত্র দ্বারা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা এর মান জানি না, কিন্তু এফ ইকুয়াল টু এম এ, এখান থেকে এর মান পাইলাম 10/m। তো এর মান বসাই দিলাম, দিয়ে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করলাম। এখন বি থেকে সিতে অতিক্রান্ত দূরত্ব কত, বি থেকে সিতে আমরা সমবেগে গেছি কারণ এখানে আমাদের উপর কোনো প্রযুক্ত বল ছিল না। বি থেকে সিতে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ভিটি, কিন্তু ভি এর মান কত সেটা কিন্তু আমরা জানি না। তো এইখানে ভিটা কি, এই যে এ বস্তুর উপর আমরা 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করি, তো 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার পরে বস্তুটা বি বিন্দুতে এসে যেই বেগটা লাভ করে সেটা হবে আমাদের সমবেগের বেগ। তো এইখান থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি, এই সূত্র দ্বারা ভি এর মান বের করলাম, করে টি এর মান কত হবে 50 বসাই দিলাম। তারপরে আমাদের প্রশ্নে বলা আছে এ থেকে সি মানে মোট দূরত্ব 1100 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং পরের 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দুটো যোগ করলাম, করে লিখলাম 1100। এইখান থেকে এম হিসাব করে বের হইলো 5 কেজি। দেখো এই ম্যাথে কি বলতেছে, তুমি 5 কেজি ভরের একটা বস্তুকে 5 কেজি ভরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা, ঠিক আছে? 5 কেজি ভরের একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। এই বস্তুটা যখন 20 মিটার উচ্চতায় যায়, ধরে নাও এইটুকু আমাদের 20 মিটার উচ্চতা, বস্তুটা যখন এরকম 20 মিটার উচ্চতায় যায় তখন বস্তুটার গতিশক্তি হয় 20 জুল। এই এ বিন্দুতে বস্তুটা যখন যায় তখন বস্তুটার গতিশক্তি 20 জুল। কোশ্চেনে বলতেছে এই বস্তুটাকে তুমি যখন নিক্ষেপ করো সেই মুহূর্তে ভরবেগ কত, কি বের করতে বলতেছে ভরবেগ। তো ভরবেগ সময় আমরা কি জানি বলতো, এম ইন্টু ভি না, ভর এবং বেগের গুণফল।
তার মানে এই কোশ্চেনে আমাদের ভরবেগ বের করতে হবে। ভর দেওয়া আছে বস্তুর 5, বেগ প্রয়োজন। কোন বেগটা প্রয়োজন? যেই বেগে তুমি বস্তুকে উপরে নিক্ষেপ করতেছো সেই বেগ প্রয়োজন। দেখো তো বস্তুটার কত গতিশক্তি দেওয়া আছে না, গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত? 20 জুল, তাই না? গতিশক্তি সমান কত? হাফ এম ভি স্কোয়ার। এইখান থেকে তুমি এম এর মান বসাই দাও, এর মান কত? 5 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু কত? 20 জুল, তাই না? এই 5 আর 20 কাটাকাটি করো, কত হবে? 4, 2 দ্বারা 4কে গুণ দাও, ভি স্কোয়ারের মান কত? 8। ভি স্কোয়ারের মান কত পাইলাম? 8। এই ভি স্কোয়ার কার মান? আমাদের এই যে এই বিন্দুতে, এ বিন্দুতে বস্তুটার বেগ কত সেইটা পাইলাম। এটা কিন্তু এ বিন্দুর বেগ, এটা ভুলেও ভেবো না এই বিন্দুর বেগ। এটা কিন্তু কোন বিন্দুর বেগ? এই বিন্দুতে বেগ, কারণ এই বিন্দুতে আমাদের গতিশক্তি দেওয়া আছে। এই বিন্দুর গতিশক্তি থেকে যদি আমরা বেগ বের করি তাহলে এই বিন্দুর বেগ পাইলাম। এখন আমরা বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করছি সেটা নির্ণয় করব। কোন সূত্র দ্বারা? আমরা একটা সূত্র জানি না, ভি স্কোয়ার ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তো দেখো তো ভি স্কোয়ারের মান কত বের করলাম? 8। আমরা এই যে কত বেগে নিক্ষেপ করতেছি সেটাই বের করবো, মানে ইউ স্কোয়ার মান বের করবো ইন্টু 2। জি এর মান কত বসাই দিবা? 10 বসাই দিয়ে ক্যালকুলেশন করো। এইচ এর মান কত? 20, তাই না? এইচ এর মান কত? 20। এখান থেকে দেখো তো আমাদের কত আসে? ইউ স্কোয়ারের মান 10। এখান থেকে দেখো তো ইউ স্কোয়ারের মান কত আসে? কত? এখান থেকে দেখো তো কত আসে? 20 গুণন 10 কত? 200। 200 গুণন 2 কত? 400। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ইউ স্কোয়ারের মান কত? 408। ইউ স্কোয়ারের মান কত পাইলাম? 408, তাই না? ইউ স্কোয়ারের মান কত পাইলাম? 408। দেখো 408কে বর্গ করো, 408কে বর্গ করতে পারবো না? এই জন্য সুবিধার্থে কত ধরে নিই? এটাকে 400 ধরে নিই। তাহলে দেখো তো ইউ স্কোয়ারের উপর তাহলে এটা কত ধরে নিবা? 400। তো 400-এর উপর রুট করলে কত হবে? 20। তার মানে আমরা বস্তুটার আদিবেগ কত পাইলাম? 20। তাহলে 5 গুণন একে 20 দ্বারা গুণ দাও, কত হবে? 100। তার মানে বস্তুটার ভরবেগ কত পাইলাম? 100। দেখো তো 100 কে অপশানে আছে? আছে, সি নাম্বারে। তাহলে অ্যান্সারটা কি হবে? ভরবেগ 100। খুব সহজে দেখো কিভাবে করলাম। 5 কেজি ভরের একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়েছে ভূমি থেকে 20 মিটার উচ্চতায়। বস্তুটার গতিশক্তি দেওয়া ছিল 20 জুল। তাহলে বস্তুটার গতিশক্তি যদি 20 জুল হয় ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, তাহলে 20 মিটার উচ্চতায় বস্তুটার বেগ কত সেটা আমরা বের করবো কোন সূত্র দ্বারা? হাফ এম ভি স্কোয়ার দ্বারা। তাহলে এখান থেকে ভি স্কোয়ারের মান পাইলাম 8। এই ভি স্কোয়ার কোনটা? এই যে এ বিন্দুতে বস্তুটার বেগ কত সেইটা পেলাম। তাহলে বস্তুটাকে যদি আমরা এইখান থেকে ইউ বেগে নিক্ষেপ করি এবং বস্তুটা 20 মিটার উচ্চতা যাওয়ার পরে যদি আমাদের ভি বেগ লাভ করে, তাহলে সেইখানে আমরা কোন সূত্র ইউজ করতে পারি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি স্কোয়ারের মান কত? বস্তুটার এইখানে মান কত? ভি স্কোয়ারের মান মানে ভি এর মানটা কত? এইখানে 8 বসাই দিলাম। ইউ স্কোয়ার আমাদের বের করতে হবে মাইনাস 2g, এইচ এর মান দেওয়া আছে 20। এখান থেকে ইউ এর মান বের হলো 20, ইউটা এখানে বসাই দিলাম 5 গুণন 20। তাহলে কত হইলো? 100। তাহলে বস্তুটার ভরবেগ 100। এই ম্যাথটা দেখো আমরা আরেকটু সহজে করতে পারি। এইটা একটু ভালো করে বুঝবা কিভাবে করতে পারি। দেখো তো শক্তির নিত্যতার সূত্র আমাদের কি বলে বলতো? শক্তির ধ্বংস বা সৃষ্টি করা সম্ভব না। এইখান থেকে আমরা বলতে পারি যে এই ব্যবস্থার যে কোনো বিন্দুতে মোট শক্তি কি হবে? সমান হবে। এই ব্যবস্থার যে কোনো বিন্দুতে মোট শক্তি সমান হবে। তো আমরা এ বিন্দুর মোট শক্তি এবং আমরা এই যে এই বিন্দুর মোট শক্তি কি বলতে পারবো? সমান বলতে পারবো। যে কোনো দুটা বিন্দুর মোট শক্তির পরিমাণ আমরা সমান বলতে পারবো। এটা যদি বি বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, তা আমরা বলতে পারবো এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি কি? সমান। কোন জায়গা থেকে বললাম? শক্তির সংরক্ষণশীলতা থেকে। তো মোট শক্তি সমান কি হয় বলতো? আমাদের গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুটোর সমষ্টি কি? আমাদের মোট শক্তি, তাই না? ইকে বি প্লাস ইপি এ। তার মানে এ বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি এবং বি বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি কি হবে? সমান হবে। এইখান থেকে দেখো তো এ বিন্দুতে বস্তুর বিভব শক্তির সমান আমরা কি লিখতে পারবো? এম ইন্টু জি ইন্টু কি? এইচ না? এইচ এর মান কত? 20। তাহলে এ বিন্দুর জন্য আমরা এটা বসাই দিলাম এবং এ বিন্দুতে বস্তুর গতিশক্তি দেওয়া আছে না? কত? 20 জুল, বসাই দাও। এবং দেখো তো যে বি বিন্দুতে বস্তুর কি থাকবে? গতিশক্তি থাকবে। গতিশক্তি সমান কি? হাফ এম ভি স্কোয়ার। এবং বি বিন্দুতে বস্তুর কি বিভব শক্তি থাকবে? থাকবে না। কিন্তু আমাদের এই বিন্দুতে বস্তুর কিন্তু কোনো বিভব শক্তি নাই, কারণ বস্তুটা কি আছে? মাটির কাছাকাছি আছে। তাই এখানে বিভব শক্তির মান 0। দেখো তো তাহলে এখান থেকে কি করবা? এম এর মান কত ছিল? 5 বসাই দেবা। 5 গুণন 9.8 গুণন 20 প্লাস 20 ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার। দেখো এবার আমরা খুব সহজে এটা করতে পারবো। 5 গুণন 20 কত? 100। 100 গুণ 9.8 কত হবে? 980 প্লাস 20 ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু
ভি স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এখানে কত, 980 যোগ 20 কত, 1000, 1000কে 2 দ্বারা গুণ দাও কত, 2000, 2000কে 5 দ্বারা ভাগ দাও কত হবে, 400। তাহলে ভি স্কোয়ারের মান পাইলাম 400। অতএব এখান থেকে ভি লিখতে পারি কত, 20। এই যে দেখো, এই ভি এর মান 20 এখানে বসাই দাও, পি এর মান পাবা 100। বুঝছো কি? তোমরা এই বুঝছো কি, এই শক্তির নিত্যতার সূত্র দ্বারাও করতে পারো অথবা জেনারেল ভাবে এইভাবে করতে পারো। তবে শক্তির নিত্যতার সূত্র দ্বারা করাই ইজি, কম ক্যালকুলেশনে সহজেই হয়ে যাবে, কম ক্যালকুলেশনে সহজেই হয়ে যাবে। পারবা না? অবশ্যই পারবা। দেখো এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ। জিএসটির কথা বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলো না কেন, এই দুই জায়গায় কিন্তু ক্যালকুলেশন অনেক হার্ড ক্যালকুলেশন দেয়। কেমন ক্যালকুলেশন দেখবে, একটু বড় বড় দেয়। তো হাতে ক্যালকুলেশনটা একটু ভালো করে শিখে রাখবা। তোমাদের যখন যে হাতে ক্যালকুলেশনটা করাচ্ছি, এই হাতে ক্যালকুলেশন তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করবা। নিজের মতো করে প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই পারবা না। তো চলো তো এই ম্যাথটা দেখি। এই ম্যাথ গুচ্ছ 20-21 সালে আসছিল। তো এই ম্যাথে কি বলতেছে দেখো তো, 30 ডিগ্রি আনত তলে, 30 ডিগ্রি কোণে এরকম আনত তলে আমরা যদি এরকম 2 কেজি ভরের একটা বস্তুকে, কত, 2 কেজি ভরের একটা বস্তুকে ঠিক 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে নিতে চাই, তাহলে বলতেছে কত বল প্রয়োগ করতে হবে। বুঝছো কি বলতেছে এই কোশ্চিনে, যে 30 ডিগ্রি আনত কোণে 2 কেজি ভরের একটা বস্তুকে আমরা যদি 3 মিটার পার সেকেন্ড বেগে উপরে ত্বরণ দিতে চাই, তাহলে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে। খুব ভালো করে বুঝবা, ওকে? আমরা কি জানি বলতো, কোনো বস্তুর ভর কি করে, সোজা লম্ব বরাবর নিচে কাজ করে। তাহলে এই বস্তুটার ওজন কোন দিক কাজ করবে, ঠিক লম্ব বরাবর নিচে। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু কত, এমজি, ঠিক নিচে কাজ করতেছে। তাহলে এই বস্তুটার ওজন ঠিক লম্ব বরাবর নিচে কাজ করতেছিল। এই ওজনটা কি হবে, দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা এই লম্ব বরাবর উপাংশ, আর একটা আমাদের এরকম এই আনুভূমিক বরাবর উপাংশ। ঠিক আছে? তাহলে কি হইলো, এই বস্তুটার ওজন আমাদের দুইটা উপাংশে ভাগ হবে, একটা আনুভূমিক বরাবর আর একটা লম্ব বরাবর। তো এই কোণ যদি 30 হয়, এই কোণ কত হবে ভাইয়া বলো তো? এই কোণ অবশ্যই 30 ডিগ্রি হবে। আর তাহলে এই উপাংশের মান কত হবে, এই উপাংশের মান কত বলো তো, ডাব্লিউ কস 30। কিসের জন্য, আমরা কি জানি, একটা বলকে আমরা দুইটা উলম্ব উপাংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক আর একটা লম্ব উপাংশ। তো যার সঙ্গে কোণ থাকে সেই উপাংশের মান কত হয়, কস। তার এই জন্য এই উপাংশের মান ডাব্লিউ কস 30 এবং এই উপাংশের মান হবে ডাব্লিউ সাইন 30। ঠিক আছে? বুঝছো? এবং এই তল কি করবে বলো তো, এই তল এই যে ঠিক লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। তল কি করতেছে, লম্ব বরাবর ঠিক একটা প্রতিক্রিয়া বল দিতেছে। ওকে, এই পর্যন্ত বোঝাই খুব গুরুত্বপূর্ণ, যে যে কি এম ভরের একটা বস্তু যেটা এই আনত তলের এই জায়গায় ছিল, এই বস্তুটার ওজন ঠিক লম্ব বরাবর কাজ করতেছিল। এই ওজনটা দুইটা উপাংশে ভাগ হইলো, একটা উলম্ব আর একটা আনুভূমিক। এইটা 30 হইলে এই কোণের মানও 30, তাই এই উপাংশের মান ডাব্লু কস 30 এবং এই উপাংশের মান কত, ডাব্লু সাইন 30। এবং এই তল একটা প্রতিক্রিয়া বল দিবে না। কোনো বস্তুর উপর যদি এরকম কোন তলের উপর যদি একটা বস্তু থাকে, তাহলে এই বস্তু কি করবে, তল একটা প্রতিক্রিয়া বল দিবে। তো লম্ব বরাবর এই প্রতিক্রিয়া বল আর দিচ্ছিল। আর এবং ডাব্লিউ কস 30 পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে না, তাহলে আমরা কি বলতে পারি বলতো, আর ইকুয়াল টু ডাব্লিউ কস 30। এই দুটার মান কি সমান, এই প্রতিক্রিয়া বল এবং ডাব্লিউ কস 30 এই উপাংশের মান সমান, যার ফলে এই বস্তুটা তলের উপর দাঁড়ায় আছে। এবার দেখো কি করতে হবে তোমাকে, ডাব্লিউ সাইন 30 কোন দিকে কাজ করতেছে, ঠিক নিচের দিকে না, ঠিক নিচের দিকে কাজ করতেছে। এই বস্তুটাকে তোমাকে ঠিক উপরের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে। তাহলে তোমার এই ওজনটা, তুমি একটা বস্তুকে যদি এইভাবে একটা হেলানো তলে রাখো, কল্পনা করো তো একটা বস্তুকে তুমি যদি এরকম হেলানো তলে রাখো, তাহলে বস্তুটা কি হবে, নিচের দিকে পড়তে চাইবে, তাই না? নিচের দিকে বস্তুটা কিসের জন্য পড়তে চায়, কারণ আমাদের এই বরাবর এই যে ডাব্লু সাইন থিটা এই উপাংশ কাজ করে। তাহলে কোনো বস্তুকে আমরা আনত তল বরাবর রাখলে সেই বস্তুটার এই বরাবর একটা উপাংশ কাজ করে, সেটা কত, ডাব্লু সাইন থিটা। এই উপাংশটাই বস্তুকে নিচের দিকে নিয়ে আসে। ঠিক আছে না? তো একটা বস্তুকে এইখানে রাখলে বস্তুটা নিচের দিকে আসতে চাইবে, কিন্তু বস্তুটা নিচের দিকে আসলে হবে না। তোমাকে বস্তুটাকে কোন দিকে নিয়ে যাইতে হবে, ঠিক উপরের দিকে নিয়ে যাইতে হবে। তার মানে তোমাকে উপরে এফ পরিমাণে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে উপরে এফ পরিমাণে বল প্রয়োগ করতে হবে। তাহলে এই বস্তুটা কেবল কি যাবে, উপরের দিকে যাবে। আমরা কি জানি বলতো, সামেশন অফ এফ ইকুয়াল টু কি, এম ইন্টু এ। এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে বস্তুটাকে তোমাকে কোন দিকে নিয়ে যাইতে হবে, উপরের দিকে না? তাহলে উপরের দিকে নিয়ে গেলে কি করবা, এফ উপর দিকে কাজ করতেছে, আর ওজন কোন দিকে কাজ করতেছে, ঠিক নিচের দিকে। তাহলে ওজন ঠিক নিচের দিকে কাজ করবে, বল উপরের দিকে, ওজন নিচের দিকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ মাইনাস ডাব্লু সাইন থিটা ইকুয়াল টু কি, এম ইন্টু এ। বুঝছো কি এটা?
যে আমরা একটা বস্তুকে যদি উপরের দিকে এফ নিউটন পরিমাণে বল প্রয়োগ করি, বস্তুটার আমাদের যে ডাব্লিউ সাইন থিটা উপাংশ নিচের দিকে কাজ করতেছে, এই দুটা নেট বল থেকে আমরা বস্তুটার ত্বরণ পাবো, অর্থাৎ সামেশন অফ এফ ইকাল টু এম এ, এফ মাইনাস ডাব্লিউ সাইন থিটা ইকাল টু কি হইলো, এম এ হইলো। তো এই সূত্রটা এখানে ইউজ করব। আমরা ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছি উপরে, ধরে নিলাম বস্তুটার উপর আমরা এফ বল প্রয়োগ করব, ঠিক আছে। উপরে এফ বল কাজ করতেছে এবং নিচের দিকে কি ডাব্লিউ সাইন 30, ডাব্লিউ মানে কি বলতো এম জি সাইন 30 ডিগ্রি নিচের দিকে কাজ করতেছে, ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে আমরা কত ত্বরণ চাচ্ছি সেইটা এম এ, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এফ এর মান বের করতে হবে। এফ সমান কি হবে, এম এ প্লাস এম জি সাইন 30 ডিগ্রি। এখান থেকে মান বসাই দাও, বস্তুটার ভর কত ছিল 2 কেজি, তাই না? তাহলে 2 ইন্টু আমরা কত ত্বরণ সৃষ্টি করতে চাই 3, তাহলে 3 প্লাস 2 ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু সাইন 30 এর মান কত ভাইয়া 1.2, 2 2 কাটো, 3 2 কোনো 6, 6 যোগ 9.8 কত হবে 15.8 নিউটন। বুঝছো কি এই 15.8 নিউটন কি অপশানে আছে দেখো তো? হ্যাঁ আছে। আমাদের কোনটা অ্যান্সার তাহলে? ডি নাম্বার অ্যান্সার। তাহলে এই বস্তুটাকে যদি তুমি উপরের দিকে ত্বরণ সৃষ্টি করতে চাও তাহলে 15.8 নিউটন বল তোমার উপরের দিকে প্রয়োগ করতে হবে। এই যে কনসেপ্টটা বুঝাই দিলাম না, এটা একটু খুব ভালো করে বুঝাই রাখবা, কেমন? এবং এই বস্তুটার ক্ষেত্রে কি হইলো বললাম, ডাব্লিউ কস থিটা এবং আর এটার মান আমাদের সমান হয়, কেমন? এটা একটু জেনে রাখবা যে বস্তুটার কি আমাদের প্রতিক্রিয়া বল আর সমান ডাব্লিউ কস 30 হয়, ঠিক আছে। এর পরের ম্যাথটা দেখি চলো। দেখো প্রশ্ন যে রিপিট হয় এটাই তার প্রমাণ। দেখো এর আগে আমরা একটা টানাটানির ম্যাথ করলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেবি 20-21 আসছিল, এইটা আবার আসছে ঠিক 23-24। দেখো এখানে কি বলতেছে যে আমাদের 2m, ঠিক আছে, 2m এবং m ভরের দুটা বস্তু একজন আরেকজনের সাথে দড়ি দ্বারা সংযুক্ত আছে, ঠিক আছে। তলটা যদি ঘর্ষণের হয়, ঘর্ষণহীন তলের উপর এই বস্তুটার উপর যদি আমরা এফ পরিমাণে বল প্রয়োগ করি তাহলে দড়ির উপর টান কত, দড়ির উপর কত টান কত কাজ করবে। চিন্তা করো এই বস্তুকে আমরা যদি এফ পরিমাণে বল প্রয়োগ করি তাহলে এখানে এম ভরের বস্তুটার উপর কি দড়ি একটা টান দিবে না? হ্যাঁ, তুমি এফ পরিমাণে বল দ্বারা কি করতেছো 2m ভরের বস্তুটাকে সামনের দিকে টানতেছো, তাহলে এই দড়ি এই এম ভরের বস্তুটাকে টানবে না এদিকে। বুঝছো কি তুমি এই যে বুঝছো কি যে 2m ভরের বস্তুটাকে তুমি এইদিকে টানতেছো, ফলে কি হচ্ছে এই দড়ির উপর একটা টান কাজ করবে, সেই টানটা কে দিবে? তুমি বুঝছো কি যে 2m পরিমাণের, বুঝছো কি তুমি 2m ভরের বস্তুটাকে তুমি এদিকে এফ পরিমাণে টানতেছো, তাহলে কি হবে এম ভরের বস্তুটাকে দড়ি একটা এদিকে টেনে সামনে নিয়ে আসবে না? তো দড়ি কি পরিমাণে টান দিচ্ছে সেইটাই বের করতে হবে। এই দড়ির টান অথবা এই যে এম ভরের বস্তুর উপর কি পরিমাণে বল প্রযুক্ত হবে সেটা কিন্তু সেম কথা। এই এম ভরের বস্তুর উপর কি পরিমাণে বল প্রযুক্ত করতে হবে অথবা এম ভরের বস্তুর উপর কি পরিমাণে টান কাজ করবে, দুইটাই সেম কথা। এটা কিন্তু আমরা আগের ম্যাথে করছি যে এইরকম দ্বিতীয় ভরের বস্তুর উপর কি পরিমাণে টান কাজ করতো, এটাও সেম। দেখো প্রথমে আমরা কি নির্ণয় করব এফ, এই এফ থেকে আমরা প্রথমে আমরা কি করব এই এফ এর ইকুয়েশন ইউজ করব, কেমন? এফ সমান আমরা কি জানি এম ইন্টু এ, তাই না? এফ ইকাল টু কি জানি এম ইন্টু এ। তাহলে এখানে এফ এফই থাকবে। তুমি যখন এফ পরিমাণ এই দিকে টানতেছিলা তখন তুমি কয়টা বস্তুর ভর উপলব্ধি করবা? তুমি এই যে দুইটা বস্তুর, এই বস্তুর ভর এবং এই বস্তুর ভর উপলব্ধি করবা, কারণ তুমি যখন এখানে টানবা দুটো বস্তুর ভরই উপলব্ধি করবা। তাহলে 2m প্লাস m ইকাল টু কি হবে এ, অথবা এখান থেকে আমরা এ লিখতে পারি এফ বাই কি 3m। সেমভাবে কিন্তু আগের ম্যাথটা আমরা করছিলাম। তাহলে আমরা ত্বরণের মান পেয়ে গেলাম, এই ব্যবস্থাটা ত্বরণ পেয়ে গেলাম। এখন এই বস্তুর উপর টান কত বা এই বস্তুর উপর প্রযুক্ত বল কত সেটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা টি ইকাল টু কি লিখতে পারি এম এ, তাই না? টি বা এটা কি টিও লিখতে পারো, এখানে তুমি এফ এমও লিখতে পারো, মানে এই বস্তুর উপর প্রযুক্ত বল। তাহলে টি এখানে দেখো তো এই বস্তুটা কত, এই বস্তুটাকে যখন তুমি টানবা এম ভরের বস্তুটাকে যখন টানবা তখন কয়টা বস্তুর ভর তুমি উপলব্ধি করবা? দেখো এই যে এম বস্তুকে যখন টানবা তখন অবশ্যই জাস্ট এম ভরের বস্তুটার ভরই তুমি উপলব্ধি করবা, কারণ এম এর সাথে আর কেউ কানেক্টেড আছে নাই, জাস্ট এই জন্যই এম ভরের বস্তুকে তুমি উপলব্ধি করবা। এই জন্য এম এর মান এম এবং ত্বরণ এর মান কত দেখো তো এফ বাই 3m। এম এম মোকাবিলা করো, তাহলে দেখো তো টি এর মান কত এফ বাই 3, বুঝছো কি? তাহলে আমাদের টান বলের মান কত এফ বাই 3। তুমি যদি বুঝে বুঝে করো তাহলে এরকম যেই ম্যাথই দেখ না কেন 100টা ম্যাথ দিলে তুমি 100টা ম্যাথই পারবা, কিন্তু তোমার এইভাবে বুঝে বুঝে সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি চান্স পাবা বিষয়টা এমন না, প্রশ্ন ব্যাংক তোমার বুঝে বুঝে সলভ করতে হবে। তুমি যদি এইরকম বুঝে বুঝে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে পারো তাহলে আমি স্বর্ণবৃত্তি লিখে দেবো যে তুমি সব ভার্সিটিতে চান্স পাবা, কিন্তু এরকম বুঝে বুঝে করতে হবে। দেখো কি বলতেছে এই ম্যাথে, 7 কেজি ভরের একটা বস্তু লিফটের উপর দাঁড়ায় আছে। এই লিফটটা যখন ঠিক ঊর্ধ্বমুখী 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যায় তখন এই বস্তুটার উপর লিফটের প্রযুক্ত বল কত?
ঠিক আছে না? একটু বোঝার চেষ্টা করো। দেখো মনে করো এটা একটা লিফট, ঠিক আছে? এই লিফটের মধ্যে 7 কেজি ওজনের কি আছে, একটা বস্তু আছে। লিফটের মধ্যে কি আছে, 7 কেজি ওজনের একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটা কি করবে বলতো, লিফটকে একটা বল দিবে না, এবং এই লিফটটা কি করবে, উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। লিফট কি করতেছে, উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, ওকে। এবং বস্তুটার ওজন কোন দিকে কাজ করতেছে, ঠিক নিচের দিকে। বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে। এবং এখানে ত্বরণ, ত্বরণ কোন দিকে কাজ করবে, ত্বরণ আমাদের উপর ঊর্ধ্বমুখী বলছে না, তখন ত্বরণ আমাদের কি কাজ করতেছিল, এই দিকে। ত্বরণ আমাদের উপরের দিকে কাজ করতেছে। তো এইখান থেকে আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এম ইন্টু এ না, সামেশন অফ এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এম ইন্টু এ। তাহলে এখানে এফ সমান তুমি কি লিখতে পারো বলতো, লিফটটা ঠিক উপরের দিকে যাচ্ছে না, তার মানে আর কোন দিকে, আমাদের প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করতেছে। বস্তুটার ওজন নিচের দিকে ইকুয়াল টু কি, এম ইন্টু এ। অতএব আর এর মান কত বলতো, এম জি প্লাস এম এ। এইখান থেকে তুমি যদি এম কমন নাও তাহলে লিখতে পারবা জি প্লাস এ। তাহলে আমাদের প্রতিক্রিয়া বলের মান কত হলো, এম ইন্টু জি প্লাস এ। আরেকবার একটু বোঝার চেষ্টা করো। 7 কেজি ভরের একটা বস্তু লিফটের উপর দাঁড়ায় আছে, তাহলে লিফট কি করবে, লিফটের মেঝে একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে দিল, কেমন, এবং বস্তুটার ওজন ঠিক নিচের দিকে কাজ করতেছে। লিফটটা উপরের দিকে যাচ্ছে, মানে ত্বরণ উপরের দিকে কাজ করতেছে। আমাকে বলতেছে যে প্রতিক্রিয়া বলের মান কত হবে, এটা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, সামেশন অফ এম ইকুয়াল টু এম এ, আর উপরের দিকে এম জি নিচের দিকে ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা আর এর মান পাইলাম এম ইন্টু জি প্লাস এ। তো ভাই এমসিকিউ এর জন্য এত বোঝাবুঝির প্রয়োজন নাই, এগুলো একাডেমিকে বোঝার বিষয়। এমসিকিউ এর জন্য কি করবা, তুমি সূত্র লাগাই দিবা। সূত্র তোমার মুখস্থ পারতে হবে এবং সূত্রের প্রয়োগ জানতে হবে, কেমন, সূত্রের থিওরিটা জানবা, জেনে সূত্র লাগাই দিবা। এত বোঝাবুঝির প্রয়োজন নাই, ওকে। অ্যাডমিশনে অন্তত এগুলো আমাদের একাডেমিকে গিয়ে ডিটেইলসে পড়ে আসলে পড়ে আসছো, না আসলে নাই। এখন সূত্র খুব ভালো করে পড়বা, পরে এমসিকিউ এর জন্য সূত্র ইউজ করবা। সূত্র এত প্রমাণ করে বের করার টাইম আছে তোমার, এত টাইম নাই। তোমার জানবা, তোমার এই সূত্রটা জানতে হবে, আর ইকুয়াল টু এম জি প্লাস এ। এটা কখন হয়, যখন লিফট উপরে ওঠে। তো এইটা কিভাবে মনে রাখবা, তোমরা লিফটে উঠছো না, লিফটে ওঠার সময় যখন দেখবা লিফটটা যখন উপরের দিকে যায়, তখন নিজের ওজনটা কিন্তু একটু বেশি মনে হয় না, নিজের ওজন কিন্তু বেশি মনে হয়। লিফটে যখন নিচে আসে তখন দেখবা কি হালকা মনে হয়। লিফটে এটা খুব বেশি বোঝা যায় না, তুমি বুঝতে পারবে কখন যে লিফটগুলো খুব স্পিডে চলা যায়, যে লিফটগুলো খুব স্পিডে ওঠানামা করে, সেই লিফটে এটা অনুভব করতে পারবা তুমি। তুমি এটা খুব ভালো অনুভব কখন করবা, যখন তুমি নাগরদোলায় উঠবা। দেখবা নাগরদোলা যখন নিচে নামে তখন কি হয়, তোমার হালকা মনে হয়, যখন উপরে ওঠে তোমার কিন্তু ওজন একটু বেশি মনে হয়। তাহলে কি হলো, আমরা যখন লিফট উপরে ওঠে তখন আমাদের ওজন কি মনে করি, ভারী মনে করি, আর যখন নিচে নামি তখন হালকা। এটা তুমি মনে রাখলা। এবং আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি না, দেখো তো ডাব্লুর সাথে জি এর সম্পর্ক কি, সমানুপাতিক। মানে আমরা ওজন যদি বেশি মনে হয় তাহলে জি এর মানও বেশি মনে হইতে হবে। তুমি যখন উপরে উঠতেছ তখন তোমার ওজন কি মনে হয়, বেশি মনে হয়। ওজন কখন বেশি মনে হবে, যখন জি এর মানটা কি হবে, বেশি হবে। তো জি এর মান বেশি মানে এম ইন্টু জি প্লাস এ। যখন তুমি লিফটটা কি উঠবে, উপরে উঠবে, এবং লিফটটা যখন নিচে নামবে তখন তোমার ওজন কি মনে হবে, কম মনে হবে। ওজন কম মনে হওয়ার সাথে তোমার জি এর সম্পর্ক কি বলতো, সমানুপাতিক না। তার মানে ওজন কম হইলে জি এর মানও কম হইতে হবে। তো জি এর মান কখন কম হবে বলতো, জি থেকে যখন কিছু বাদ দিবা তখন জি এর মানটা কম মনে হবে। তো একটা লিফটে যখন উপরে উঠবে তখন তোমার এফ বা ডাব্লিউ নির্ণয় সূত্র এম ইন্টু জি প্লাস এ। লিফটে যখন নিচে নামবে তখন এম ইন্টু জি মাইনাস এ। এভাবে মনে রাখতে পারো। সরাসরি সূত্র ফালাই দিবা, দিয়ে করবা। এই দুই সূত্র খুব ভালো করে মনে রাখবা, আর তো বুঝাই দিলাম যে কেমনে সূত্র আসলো, ঠিক আছে না? তাহলে এই ম্যাথটা কত হবে বলো তো, দেখো এই ম্যাথের জন্য তাহলে কত হবে, এম এর মান কত দেওয়া আছে, 7 কেজি, তাই না? জি এর মান কত, 9.8, এবং এর মান কত, 2। দেখো তো এবার কি করবা, গুণ করে দাও, কত হবে, 7, 9.8 আর 2 যোগ করলে কত হবে, 11.8। তো 11.8 দ্বারা তুমি যদি 7কে গুণ করো তাহলে কত হবে ভাইয়া, 11.8কে আমরা রাখবো না, আমরা 11 নিব গুণের সুবিধার জন্য। 11 দ্বারা 7কে গুণ করো, কত হবে, 77, তাই না? কিন্তু আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো, 77-এর চেয়ে একটু বড়। কিসের জন্য, কারণ আমরা 11.8কে 8 ধরে নিয়ে ক্যালকুলেশন করছি, তার মানে অ্যাকুরেট অ্যান্সার আমার 77-এর চেয়ে বড়। এখন কোশ্চেন চেক করো তো, অপশানে কি কি আছে, এ নাম্বার আছে 68.6, এটা কি হবে, হবে না। আমাদের অ্যান্সার কি হবে, 77-এর চেয়ে একটু বড়। 77-এর চেয়ে একটু বড় কত দেওয়া আছে দেখো তো, সি নাম্বার, তার মানে 82.6 হবে। বুঝছো না যে তোমার একদম অ্যাকুরেট কি 82.6 আনার প্রয়োজন আছে, প্রয়োজন নেই। তুমি ক্যালকুলেটরের সুবিধার জন্য 0.8কে বাদ দাও, দিয়ে 11 দ্বারা 7কে গুণ করো, কত হবে, 77। যেহেতু আমরা 11.8 থেকে 11 নিছি, মানে যেই মানটা তার চেয়ে একটু কম নিছি, তার মানে আমার বুঝতে হবে এই অ্যাকুরেট অ্যান্সারটা কি হবে, একটু বড় হবে। তার মানে অপশানে 77 হচ্ছে, যেইটা একটু বড় থাকবে সেইটাই অ্যান্সার। বুঝছো কি, ক্লিয়ার না এবার? ওকে, চলো পরের এমসিকিউ দেখি। তো এই ম্যাথে কি বলতেছে, 900 কেজি ভরের একটা ট্রাক 60 কিলোমিটার/আওয়ার বেগে সামনে যাচ্ছিল। এই ট্রাকে আমরা কি করছি, ব্রেক চেপে ট্রাকটাকে ঠিক 50 মিটার দূরে থামাই ফেলছি।
মনে করো ট্রাকটাকে যে ঠিক এই যে এ বিন্দুতে ছিল, তখন এর উপর আমরা ব্রেক চাপছি। ব্রেক চাপার ফলে ট্রাকটা এ থেকে বি বিন্দুতে 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। এবং এইখানে আরেকটা দেওয়া আছে যে তোমার ঘর্ষণ বলের মান। ঘর্ষণ বলের মান দেওয়া আছে আমাদের কত নিউটন, যে 200 নিউটন। ঘর্ষণ বলের মান যদি 200 নিউটন হয়, তাহলে তোমার ব্রেকজনিত বলের মান কত? বুঝছো কি ম্যাথে কি বলতেছে? 900 কেজি ভরা একটা ট্রাক 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, এটার উপর আমরা ব্রেক চাপছি। ব্রেক চাপার ফলে ট্রাকটা 50 মিটার দূরত্ব যাওয়ার পরে থেমে যায় এবং মাটির ঘর্ষণজনিত বলের মান 200 নিউটন। এখন বলতেছে ব্রেকজনিত বলের মান কত? তো ব্রেকজনিত বলকে আমরা ধরে নিলাম এফকে। এফকে ইকুয়াল টু হোয়াট? ওকে, তো দেখো এখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো কি কি দেওয়া আছে। প্রথমে আমাদের ভি এর মান কত দেওয়া আছে? 60 কিলোমিটার/আওয়ার। কিন্তু কিলোমিটার/আওয়ার রাখলে কি হবে? হবে না। একে কি বানাবো আমরা? মিটার/সেকেন্ড বানাবো। এই জন্য 3.6 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, তো এটাকে একটু সিম্পলিফাই করি। যে দেখো দশমিক ক্যালকুলেশন যেখানেই দেখবা সেখানে প্রথমে কি করবা? দশমিক উঠাই দিবা। তো এখানে 3.6 আছে না, 3.6 কে আমি 36 লিখলাম। এখানে দশমিক কত ছিল? দশমিকের জন্য উপরে একটা 1, দশমিকের পরে কয় ঘর? এক ঘর, এই জন্য 10। ঠিক আছে, এবার কাটাকাটি করো। দেখো 6 দ্বারা 10-এ কাটলে কত? 60। 6 দ্বারা 36-এ কাটলে 6। আবার 2 দ্বারা যদি 6 কাটো তাহলে 3, 2 দ্বারা 10-এ কাটলে 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 50/3 মিটার/সেকেন্ড। এইটা আমাদের কি হইলো? এই বাসের বেগকে আমরা মিটার/সেকেন্ডে প্রকাশ করলাম। তো দেখো এইখান থেকে আমাদের এখন ত্বরণ প্রয়োজন। এখান থেকে আমরা সূত্র লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax। ওকে, ভি এর মান কত? 0। ভি এর মান 0, অতএব ইউ স্কোয়ার মাইনাস 2ax। এইখান থেকে আমরা লিখতে পারি এ সমান ইউ স্কোয়ার বাই 2s। তো দেখো ইউ এর মান বসাই দাও। ইউ কত আমাদের ছিল? 50/3। 50/3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস। ট্রাকটা কত মিটার যায়? 50 মিটার। ঠিক আছে, 50। দেখো তাহলে আমরা কি করব? 3 এর উপর স্কোয়ার করো, কত হবে? 9। 9টা নিচে চলে আসলো। 2 এর মতো আছে, 50 50-এর মতো। 50-এর উপর স্কোয়ার আছে না, তো 50-এর উপর স্কোয়ার আছে, এই জন্য 50-কে আমরা চাইলেই 2 বার লিখতে পারি। 50-এর উপর স্কোয়ার আছে, 50-কে চাইলে আমরা 2 বার লিখতে পারি। তো 2 বার লিখে নিলাম। 3 এর উপর স্কোয়ার আছে, 3টা কি হলো? 3 এর উপর স্কোয়ার করলে 9, 9টা নিচে চলে আসলো। এবার দেখো উপরে একটা 50, নিচের একটা 50 কাটো। এবার আমাদের 50/18। এটা কার মান পাইলাম বলো তো? এটা আমাদের ত্বরণের মান। কত? 50/18। একে 50/18 রাখো। আমাদের কি প্রয়োজন? এফ এর মান প্রয়োজন না? একে 50/18 রাখো। এইবার দেখো আমরা তার মানে কি পাইলাম? ত্বরণ। তাহলে আমরা কার মান পাইলাম? এর মান পাইলাম। এ কত? 50/18। তো আমরা কি লিখতে পারি বলো তো? সামেশন অফ এফ ইকুয়াল টু কি? এম ইন্টু এ, তাই না? সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু এ। এই সিস্টেমের জন্য নিট বল কত হবে? চিন্তা করো তো, এই সিস্টেমের জন্য নিট বল কত হবে? তুমি গাড়িটাকে কি করছো? তোমার গাড়িটাকে থামানো প্রয়োজন, তাই না? গাড়িটাকে তোমার কি করা প্রয়োজন? থামানো প্রয়োজন। তো গাড়িটাকে তুমি থামানোর জন্য মনে করো যে তুমি এইরকম এফ বি মানে এই পরিমাণে তুমি বেগ প্রয়োগ করলা। কেমন? এই পরিমাণে তুমি কি করলা? বেগ প্রয়োগ করলা। গাড়ির একটা বেগ আছে না, এই বেগটাকে তুমি শূন্য করার জন্য কি করলা? ব্রেক প্রয়োগ করলা। তো তোমার জাস্ট গাড়ির বেগটাকে থামানোর জন্য তোমার জাস্ট ব্রেকটা কি কাজ করবে না? এখানে আমাদের আরেকটা বিষয় আছে, কি? ঘর্ষণ বল কাজ করবে। মনে করো গাড়ি তোমার এই দিকে চলতেছিল, ঠিক আছে? গাড়ি তোমার কোন দিকে চলতেছে? গাড়ি এই দিকে চলতেছে। গাড়িটা তোমার এই দিকে যাচ্ছিল, গাড়িকে তুমি কি করতে চাচ্ছ? থামাইতে চাচ্ছ। তাহলে তুমি ব্রেক প্রয়োগ করবা না? ব্রেক কোন দিকে দিবা? বেগ এই দিকে। বেগকে শূন্য করতে চাইলে ব্রেককে এই দিকে প্রয়োগ করতে হবে। এবং একই সাথে যেহেতু গাড়িটা এই দিকে গতিশীল ছিল, আমরা কি জানি গতির বিরুদ্ধে কি কাজ করে? ঘর্ষণ বল কাজ করে না? তাহলে এই দিকে একটা অটোমেটিক একটা ঘর্ষণ বল এফকে কাজ করবে। বুঝছো? এখানে আমাদের দুইটা কাজ কি হচ্ছে? গাড়িটা যখন আমাদের সামনের দিকে যাচ্ছিল, গাড়িটাকে তুমি থামাইতে চাচ্ছ। থামাইতে চাইলে কি করতে হবে? গাড়ির সামনে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। এই জন্য তুমি গাড়ির ঠিক বিপরীত দিকে একটা বল প্রয়োগ করলে, কিসের মাধ্যমে? ব্রেক চেপে, ঠিক আছে? এবং তুমি গাড়ি যে সামনের দিকে যাচ্ছিল, গাড়ির সামনের দিকে যাওয়ার জন্য আমরা কি জানি? কোনো বস্তুর গতির ঠিক বিপরীত দিকে কি কাজ করে? ঘর্ষণ বল কাজ করে, তাই না? গাড়িটা এই দিকে যাচ্ছিল, এই জন্য এই দিকে আমাদের কি কাজ করবে? একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এখান থেকে বলতে পারি গাড়িটা ত্বরণ হচ্ছিল এই দিকে এবং আমাদের ঠিক বিপরীত দিকে আমাদের ব্রেক এবং ঘর্ষণ বল কাজ করতেছে। আমরা কি বলতে পারি? গাড়িটার ত্বরণ এই দিকে হচ্ছিল। এই ত্বরণকে থামানোর জন্য আমরা এই দিকে আমরা ব্রেক প্রয়োগ করলাম এবং গাড়িটা যেহেতু এই দিকে যাচ্ছে তাই এর বিপরীত দিকে আমাদের ঘর্ষণ বল কাজ করবে। তাহলে আমাদের ঠিক গাড়ির বেগের বিপরীত দিকে দুইটা বল কাজ করতেছে, একটা ব্রেক জনিত বল আর একটা ঘর্ষণ জনিত বল। দেখেন তাহলে সামেশন অফ এফ সমান কি হবে আমাদের? এই যে বেগ জনিত যেই বল
প্লাস আমাদের কি ঘর্ষণজনিত বল ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারবো এম ইন্টু এ। বুঝছো? এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলে, প্লাস মাইনাস অনেকেই ভুল করে, তো এটা ভুল করবো না। কি গাড়িটা যাচ্ছে সামনের দিকে, গাড়িটাকে আমার থামানো প্রয়োজন, তাই এই ত্বরণের বিপরীতে আমরা ব্রেক চাপবো এই দিকে, এবং আমরা যে গাড়িটা সামনের দিকে যাচ্ছিল এই যাওয়ার ফলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, এটা জানি। তাহলে ঘর্ষণ বল এবং ব্রেক জনিত বল একদিকে কাজ করতেছে, তাহলে ঘর্ষণ জনিত বল এবং ব্রেক জনিত বলের সমষ্টি সমান এম এ লিখতে পারি। এবার আমরা মান বের করবো। দেখো ব্রেক জনিত বলের মান কত, এটা বের করবো। ঘর্ষণ জনিত বলের মান কত দেওয়া আছে দেখো তো, 200 নিউটন, তাই না? হ্যাঁ। এবং এম এর মান কত, বস্তুটার ভর কত, 900 কেজি। ত্বরণ আমরা বের করছি না, কত, 50/18, তাই না? এবার কাটাকাটি করো, দেখো 9 দ্বারা কাটো কত হবে 2, 9 দ্বারা থেকে কাটো কত হবে 100, 2 দ্বারা 50কে কাটো কত হবে 2500। তাহলে দেখো তো আমাদের এখান থেকে কি লিখতে পারি, এফ বি সমান 25 আর 100 গুণ করলে কত হবে 2500 এবং -200, এই পাশের +200 এই পাশে গিয়ে -200, তাহলে অ্যান্সার কত 2300 নিউটন। দেখো তো অ্যান্সার কত হলো 2300 নিউটন। বুঝছো কি, এই ম্যাথটা কিন্তু বোঝা গুরুত্বপূর্ণ, যে একটা তুমি ট্রাককে থামাইতে চাচ্ছ, ট্রাককে থামানোর জন্য তোমার ব্রেক জনিত বলের পরিমাণ নির্ণয় করতে বলতেছে। তো ট্রাককে থামানোর জন্য তুমি ব্রেক প্রয়োগ করছো, ঠিক আছে না? তাহলে ব্রেকটা ট্রাক যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে? তোমার ব্রেক জনিত যেই বল সেটা ট্রাক যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে কাজ করবে। এবং আমরা কি জানি, কোনো বস্তু যেই দিকে গতিশীল থাকে তার ঠিক বিপরীত দিকে এক ধরনের ঘর্ষণ বল কাজ করে। বস্তুটা এইদিকে গতিশীল ছিল, ঠিক বিপরীত দিকে আমাদের ঘর্ষণ বল কাজ করতেছে, একই সাথে তুমি ঠিক বিপরীত দিকে ব্রেক চাপছো, তার মানে ব্রেক জনিত বল এবং ঘর্ষণ জনিত বল একদিকে কাজ করতেছে, ট্রাকটার ত্বরণ আরেক দিকে। তাহলে এখান থেকে সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ। সামেশন অফ এফ এর মান কি হবে, আমাদের ব্রেক জনিত বল প্লাস আমাদের ঘর্ষণ জনিত বল ইকুয়াল টু এম এ। এইখান থেকে আমাদের ব্রেক জনিত বলের মান বের করতে হবে, আমাদের এফ এর মান কত দেওয়া আছে এবং এম এর মান দেওয়া আছে, এর মান আমরা বের করছি, বসাই দিলাম, দিয়ে যোগ বিয়োগ করে দেখছি 2300 নিউটন। তাই এটার অ্যান্সার কোনটা হবে 2300 নিউটন। বুঝছো না, ক্লিয়ার করতে পারছি কি? সাম্য বল কি বলতো, সাম্য বল হচ্ছে সেই বল যেই বল যখন কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় ওই বস্তুটা কি থাকে, সাম্য অবস্থা লাভ করে। তার মানে এই বস্তুর উপর যদি আমরা এরকম মনে করো যে দুইটা বল প্রয়োগ করতেছি, ঠিক আছে? এইদিকে এফ পরিমাণের বল, এইদিকেও এফ পরিমাণের বল, দুই দিকে যদি সমান পরিমাণে বল দ্বারা টানা হয় তাহলে বস্তুটা কি কোনো দিকে যাবে, কোন দিকে কিন্তু যাবে না। তাহলে বস্তুটা কি আছে, সাম্য অবস্থায় আছে না? তাহলে আমাদের সাম্য বল প্রয়োগ করার জন্য কি হচ্ছে, দুটো সমান মানের বলকে ঠিক বিপরীত দিকে কাজ করাইতে হচ্ছে। এই দুটা বলের মানও সমান হইতে হবে, দিকও বিপরীত দিকে হইতে হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলতো, ক নাম্বার, যে বল দুটির মান সমান এবং তাদের দিক বিপরীত হইতে হবে। বুঝছো না? পৃথিবীতে মৌলিক বল কয়টা আছে বলতো, পৃথিবীতে মৌলিক বল 4টা আছে। একটা কি, সবল নিউক্লিয় বল, একটা তাড়িৎচুম্বক বল, একটা দুর্বল নিউক্লিয় বল, আর একটা কি মহাকর্ষ বল, তাই না? বলতো সবল নিউক্লিয় বল কি? সবল নিউক্লিয় বল হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যেই বলটা থাকে, প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ রাখে যেই বল, সেটাকে আমরা কি বলবো, সবল নিউক্লিয় বল। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, কেমন, এগুলা থিওরি থেকে, প্রোটন ও নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বলটা থাকে তাকে বলবো আমরা সবল নিউক্লিয় বল। তাড়িত চুম্বক বলটা কি, যে কোনো চার্জের মধ্যে দুইটা বল, মনে করো তুমি দুটো পজিটিভ আয়নকে কাছে আনলে কি করবে, একজন আরেকজনকে বিকর্ষণ করবে, এদেরকে আমরা বলবো তাড়িত চুম্বক বল। অথবা চুম্বকের মধ্যে যেই বল সেটা তাড়িত চুম্বক বল। দুর্বল নিউক্লিয় বল কি, বিটা ক্ষয়ের জন্য যেই বলটা দেয় তাকে আমরা বলবো কি, দুর্বল নিউক্লিয় বল। বিটা ক্ষয়ের জন্য দেয় যে বল সেটাকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল। আর মহাকর্ষ বল কি, এ মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলবো মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কি, পৃথিবী এবং অন্য যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা আমাদের অভিকর্ষ বল, ঠিক আছে? তাহলে মহাকর্ষ বল কিন্তু আমাদের সর্বদা আকর্ষণ ধর্মিক বল। মহাকর্ষ বল কিন্তু কি করতে পারে না, কখনো বিকর্ষণ করতে পারে না। মহাকর্ষ বল কখনো কি করতে পারে না, বিকর্ষণ করতে পারে না। তাহলে মহাকর্ষ বল কি, আমাদের আকর্ষণ ধর্মী বল। এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, মনে করে এই দুইটা পেন, এই দুইটা পেনের মধ্যে কি কাজ করতেছে, দুইটা বল কাজ করতেছে, এই বলকে আমরা কি বলবো, মহাকর্ষ বল বলবো, ঠিক আছে? এবার এই বলগুলোর আমাদের পাল্লা জানতে হবে। পাল্লা মানে এই বলটা কত দূরত্বে কাজ করতে পারে, ঠিক আছে? মহাকর্ষ বল আমাদের অসীম দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। কি, মহাকর্ষ বল আমাদের অসীম দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। সেম ভাবে তারের চুম্বক বল আমাদের অসীম দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। এবার দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বলের পাল্লা কোনটা আমাদের জানতে হবে। আরেকটা বিষয়, তোমাদের শক্তি মাত্রা জানতে হবে। সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল বল কোনটা, দুর্বল নিউক্লিয় বল। তাই কি, তোমরা কিন্তু অনেকেই ভুল করো, তোমরা নামের সাথে মিলানোর চেষ্টা করো। কিভাবে, শক্তিশালী বল যেহেতু সবল নিউক্লিয় বল, দুর্বল বল সেহেতু দুর্বল নিউক্লিয় বল হবে। আমাদের কিন্তু প্রকৃতপক্ষে সেইটা না,
আমাদের প্রকৃতপক্ষে সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। তো পরীক্ষায় আসলে একটু চোখ কান খোলা রাখবা, তোমাকে অপশনে দেওয়া থাকবে সবচেয়ে দুর্বল বল কোনটা, তুমি দুর্বল নিউক্লিয় বল দেখেই মেরে দিবা, কিন্তু তা হবে না। কিন্তু কি হবে? মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ। সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল। তাহলে এবার আসো পাল্লা দেখি, দুর্বল নিউক্লিয় বল কত দূরে কাজ করতে পারে, সবল নিউক্লিয় বল কত দূরে কাজ করতে পারে। মনে রাখবা যে দুর্বল নিউক্লিয় বল আমাদের 10⁻⁻610 মিটার দূরত্বে কাজ করতে পারে এবং সবল নিউক্লিয় বল 10⁻⁻15 দূরত্বেও কাজ করতে পারে। এটা কিভাবে মনে রাখতে পারো? সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল কিভাবে মনে রাখবা দেখো। দুর্বল নিউক্লিয় বল মানে কি? কম শক্তি না, তো শক্তি যেহেতু কম তাই কি করবে? খুব কাছাকাছি কাজ করবে, বেশি দূরে দিলে কাজ করতে পারবে না। তো 10⁻⁻610 এবং 10⁻⁻15 এর মধ্যে কে ছোট বলো তো? আমরা কি জানি মাইনাসের পাওয়ার যার যত বড় সেই সংখ্যাটা তত ছোট। 10⁻⁻, এই জন্য কি আমাদের ছোট সংখ্যা, যেহেতু ছোট সংখ্যা তার মানে কি এর পাল্লা অনেক ছোট, শক্তি কম পাল্লা ছোট। সবল নিউক্লিয় বলের কি শক্তি অনেক বেশি না, এই জন্য এর পাল্লাটা কি হবে? বড় হবে। 10⁻⁻15 বড় সংখ্যা 10⁻⁻610 এর তুলনায়, তাই আমাদের সবল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻15 হবে। এই মৌলিক বল থেকে আরেকটা তোমাদের প্রশ্ন এসে থাকে যে বাহক কোণ, মহাকর্ষ বল কোন কণা বহন করে, বা দুর্বল নিউক্লিয় বল কোন কণা বহন করে। এটার জন্য তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো যে কোন বল কোন কণা বহন করতেছে, এটা তোমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। কি? মগা তড়িতে ফুটে দুর্বল বসকে। মগা মানে কি দেখো তো? মহাকর্ষ বল। মগা মানে কি? মহাকর্ষ। মহাকর্ষ বল গতে কি? গ্রাভিটন। তাহলে মহাকর্ষ বল কে বহন করে? গ্রাভিটন বহন করে। ঠিক আছে। তাড়িৎ মানে কি? তাড়িৎ চুম্বক বল। তাড়িৎ চুম্বক বল কে বহন করে? ফোটন কণা বহন করে। কে বহন করে? ফোটন কণা। তাড়িৎ চুম্বক বল বহন করে কে? ফোটন কণা। তার মানে তাড়িৎ চুম্বক বল বহন করতেছে কে? ফোটন কণা। এবং দুর্বল মানে কি? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কে বহন করতেছে? বসন কণা। বসতে বসন। বুঝছো? আরেকটা কি থাকে? সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল মানে কি? এই তিনটে ব্যতীত যেটা অপশনে থাকবে সেইটাই আমাদের সবল নিউক্লিয় বল। সেটা পড়ার প্রয়োজন আছে? নাই। সেইটা কি তাহলে পড়ার প্রয়োজন আছে? নাই। এই তিনটা মনে রাখলে আরেকটা আমরা অটোমেটিক পারবো। তাহলে কি হইলো দেখো, ছন্দটা কি? মগা তড়িতে ফুটে দুর্বল বসকে। মগা মতে মহাকর্ষ বল, গতে গ্রাভিটন। মহাকর্ষ বল গ্রাভিটন কণা বহন করে। তারপরে কি? তড়িতে ফুটে। তড়িৎ মানে কি? তাড়িৎ চুম্বক বল। তাড়িৎ চুম্বক বল কে বহন করে? ফুটে। ফুটেতে ফোটন কণা। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কে বহন করে? বসকে। বসকে মানে বসন কণা। বুঝছো না? ওকে, চলো এবার এমসিকিউ দেখি। তাহলে বলো তো কোনটা সর্বাপেক্ষা দুর্বল বল? অবশ্যই মহাকর্ষ বল। ভুলেও কিন্তু দুর্বল নিউক্লিয় বল দিবা না। যদি আসলে সবচেয়ে শক্তিশালী বল কোনটা বলবা কি? সবল নিউক্লিয় বল। বুঝছো না? দেখো তো এর পরের কোশ্চেনটা কি বলতেছে, নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে নিউক্লিয় বলের উৎপত্তি হয়? বলো তো অ্যান্সার কি হবে? নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে? নিউক্লিয়াসের মধ্যে কোন বলটা থাকে বলো তো? নিউক্লিয়াসের মধ্যে কোন বল থাকে? সবল নিউক্লিয় বল। নিউক্লিয়াসের মধ্যে কোন বল থাকে? সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল বহন করে কোন কণা? এটা আমরা পড়ছি, আমরা তো বাকি তিনটা পড়ছি যে দুর্বল নিউক্লিয় বল বহন করে কে, মহাকর্ষ বল বহন করে কে, এবং আমাদের তাড়িৎ চুম্বক বল বহন করে কে। এই তিনটা তো করছি। তো সবল নিউক্লিয় বল তো আমরা পড়ি নাই, তাহলে সবল নিউক্লিয় বল কিভাবে পারবো? তাহলে দেখো তো এই তিনটা ব্যতীত অপশানে কোনটা আছে? সেটাই হবে। এই তিনটা ব্যতীত অপশানে কে কে আছে? গ্র্যাভিটন, নিউট্রনো, মেসন এবং ইলেকট্রন। নিউট্রিনো এবং ইলেকট্রন এগুলো কি কোণার মধ্যে পড়ে? পড়ে না। তাহলে বাকি দুটো কে থাকতেছে? গ্র্যাভিটন এবং মেসন। গ্র্যাভিটন কণা কে বহন করে? দেখছি না, মহাকর্ষ বল মগা। মহাকর্ষ বল কে? গ্র্যাভিটন। তাহলে মেসন কণা বহন করে কে? সবল নিউক্লিয় বল। দেখো তো এই কোশ্চেনে কি বলতেছে, 30 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটের বেগ বৃদ্ধি 36 কিলোমিটার/আওয়ার হবে? অর্থাৎ এটা একটা বস্তু, কেমন? যে বস্তুর ভর কত? 30 কেজি। 300 কেজি ভরের একটা বস্তুর উপর তুমি কত নিউটন পরিমাণে বল 1 মিনিট ধরে প্রয়োগ করলে, কত মিনিট? 1 মিনিট ধরে প্রয়োগ করলে এই বস্তুটার বেগ কত প্রাপ্ত হবে? 36 কিলোমিটার/আওয়ার। তার মানে কার মান বের করতে হবে? এফ এর মান। এফ সমান কি জানো? এম ইন্টু এ, তাই না? এফ সমান আমরা জানি এম ইন্টু এ। এম এর মান কত? 30। এর মান কি আমরা জানি? এর মান কিন্তু জানি না। এর সমান কি লিখতে পারি? ভি বাই টি। এর সমান কি লিখতে পারি? ভি বাই টি। ভি এর মান কত দেওয়া আছে দেখো তো? 36 কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ার রাখলে কি হবে? হবে না। কি করতে হবে? মিটার/সেকেন্ড। কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড বানাইতে আমরা কি করি? 3.6 দ্বারা ভাগ করি। আমরা কি কোনো ক্যালকুলেশনে দশমিক রাখবো? রাখবো না, কারণ দশমিক কি একটা ঝামেলা। নিচের দশমিককে উঠাই দিলা,
এর উপরে কত দ্বারা গুণ করতে হবে 10 দ্বারা 36 কেটে দাও, কত থাকে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কত পাইলাম 10, ভি এর মান 10 বসাই দাও ডিভাইডেড বাই টি, টি মানে কত সময়, 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড, তাই না? তাহলে দেখো তো ক্যালকুলেশন করো কিভাবে করবা, 0 0 কাটো, 3 দ্বারা 6 কে কাটো কত 2, 10 দিয়ে 2 কে ভাগ দাও কত 5 নিউটন। অপশানে কি আমাদের 5 নিউটন আছে? দেখো তো হ্যাঁ আছে, এ নাম্বার 5 নিউটন। আরেকটা বিষয় কি দেখো, এই ধরনের এমসিকিউ কিভাবে দেওয়া থাকে, তুমি একটা ক্যালকুলেশন যদি একটু ভুল করে করো তাও দেখবা সঠিক অ্যান্সার আছে। কিভাবে হবে, মনে করো যে আমি এখানে দেখো, এখানে আমি কি ভুল করছিলাম একটু আগে, এই যে 30 বসাই দিছি, দিয়ে ভির মান কত বের করছি 10 না, ভির মান এখানে 10 বসাই দিছি, দিয়ে নিচে টি দ্বারা ভাগ করতে ভুলে গেছি, তো টি দ্বারা ভাগ না করে অ্যান্সার কত আসে দেখো তো 300 নিউটন না। তো সঠিক অপশানে দেখো 300 নিউটন কিন্তু দেওয়া আছে। তার মানে পরীক্ষার অপশন তোমাকে এমনভাবে দেওয়া হয় যে টিচাররা জানে তুমি ক্যালকুলেশনে কোন জায়গায় ভুল করতে পারো, বা তুমি একটা ম্যাথকে কিভাবে তুমি ভুল করে করতে পারো। তো এইভাবে ভুল করে করলে যে অ্যান্সার হবে সেই অ্যান্সারও দেওয়া থাকে। তার মানে তুমি ভুল করে করে যে অ্যান্সার বের হবে ওটা তুমি অপশানে দেখে সঠিক বলে দিয়ে আসবা, বুঝতেই পারবা না যে তোমার কোথাও ভুল হয়েছে। এই জন্য এই বিষয়গুলো সতর্ক থাকবা। তো অপশানগুলো কিন্তু এইভাবেই দেওয়া থাকে, তুমি একটা ম্যাথ ভুল করে করলেও যে অ্যান্সার আসবে সেইটাও অপশানে দেওয়া থাকবে, একটা ম্যাথ সঠিক করে করলেও যে অ্যান্সার হবে সেটাও দেওয়া থাকবে। এইটাই ঠিক, বুঝছো কি? তাহলে অ্যাডমিশনে কেমন ধরনের ফাঁদ থাকে যে তুমি ভুল করছো এইটা তুমি বুঝতে পারবা না। দেখো এই ম্যাথটাতে যদি ভুল অ্যান্সারটা না দেওয়া থাকতো, তাহলে তুমি 300 নিউটন যে ভুল করে বের করছো এটা অপশানে না থাকলে তুমি কি করতে, এই ম্যাথটা আরেকবার চেক করতে, চেক করলে কিন্তু তুমি সঠিকটা বের করতে পারতা। কিন্তু তুমি যাতে পরীক্ষায় না করতে পারো এই জন্য এই কোশ্চেনগুলো ভাবে দেওয়া থাকে, তুমি যাতে পরীক্ষায় ভুল না ধরতে পারো। এই প্রশ্নে কি বলতেছে, রৈখিক বেগ এবং কৌণিক বেগ এর মধ্যে সম্পর্ক কোনটা? তো রৈখিক বেগ কি কৌণিক বেগ কি চিন্তা করো তো। একটা ফুটবলকে তুমি মনে করো লাথি মারছো, তাহলে ফুটবলটা কি হয় বলো তো, এরকম ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে না, ফুটবলটা কি করবে এরকম ঘুরতে ঘুরতে কিন্তু সামনের দিকে যাবে, তাই না? তার মানে কি এখানে দেখো আমাদের দুই ধরনের গতি আছে। ফুটবলটা কি করতেছে এরকম ঘুরতেছে, তাই না? ঘুরতেছে এবং সামনের দিকে যাচ্ছে। তো ফুটবলটা যে এরকম ঘুরতেছে, এই ঘোরার জন্য যেই বেগ সেটা আমাদের কৌণিক বেগ, আর ফুটবলটা যে সামনের দিকে যাচ্ছে এটা আমাদের রৈখিক বেগ, ঠিক আছে? তো আমরা কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি, কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করি, ওমেগা দ্বারা প্রকাশ। আমাদের কি তাহলে রৈখিক বেগের সমতুল্য আমাদের কৌণিক বেগে কি ওমেগা, মানে আমাদের রৈখিক বেগ যা কৌণিক বেগে ওমেগাও তাই। এবং রৈখিক বেগে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব এস, এস যেটা আমাদের কৌণিক বেগে সেটা কার মান থিটা, মানে রৈখিক বেগে এস যা কৌণিক বেগে সেটা থিটা। রৈখিক বেগে বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং আমাদের ঘূর্ণয়নের ক্ষেত্রে সেই বস্তুর জন্য সেটা কি হবে আমাদের আই, জড়তা। কেমন? রৈখিক গতির ক্ষেত্রে আমাদের কোনো বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করি, এবং কৌণিক গতির জন্য কোনো বস্তুর ভরকে আমরা আই দ্বারা প্রকাশ, অর্থাৎ রৈখিক গতির জন্য এম যা, আমাদের কৌণিক গতির জন্য জড়তার ভ্রামক সেম। এবং আমাদের রৈখিক গতির জন্য ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, এবং কৌণিক গতির জন্য আমরা এই ত্বরণকে এইরকম আলফা দ্বারা প্রকাশ করি। বুঝছো? তাহলে ভি যা ওমেগা তা কৌণিক গতির জন্য এগুলো, এস যা কৌণিক গতিতে থিটা তাই, ভর যা কৌণিক গতিতে আই মানে জড়তার ভ্রামক তাই, এবং ত্বরণ যা এখানে আমাদের কৌণিক ত্বরণ সেম বিষয়। তো এখানে কোশ্চেনে কি বলতেছে তোমাকে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি। তো এই সূত্র এটা তোমাদের মুখস্থ করতে হবে, ভি ইকুয়াল টু কি ওমেগা ইন্টু আর, এটা আমাদের রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এবং আমাদের এ ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা আর, এটা আমাদের রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ভি ইকুয়াল টু ওমেগা আর, এ ইকুয়াল টু আলফা আর। সূত্রগুলা কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমার যে সূত্রের নোটটা আছে এই সূত্রের নোট যারা পাও নাই তারা আমাদের গ্রুপে যুক্ত হোক, নোট দিয়ে দিব। এই নোটটা নিজের মতো করে উঠাবা, উঠে সূত্রের নোট তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে। সূত্রের উপর কিচ্ছু নাই ভাই, লিটারেলি বইয়ের যত সূত্র আছে সব সূত্র তুমি যদি একদম মুখস্থ ঠোঁটস্থ পারো কিচ্ছু বুঝতে হবে না। সূত্র তুমি যদি একদম মুখস্থ পারো এবং সূত্রের থিওরিগুলো যদি পারো তাহলে তোমাকে কোথাও চান্স পাওয়া নিয়ে চিন্তা করতেই হবে না। ফিজিক্স থেকে অন্তত তুমি সূত্র এবং সূত্র রিলেটেড থিওরি থেকে 80% মার্ক ন্যূনতম উঠাইতে পারবা। তাই সূত্র খুব ভালো করে পড়বা এবং ওই রিলেটেড থিওরিটা একটু বোঝার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা কি জানি ভি ইকুয়াল টু ওমেগা আর এ ইকুয়াল টু আলফার। ও আরেকটা বিষয়, একে যদি আমরা এখন তুমি ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাও, ভি ইকুয়াল টু তাহলে ওমেগা ক্রস আর, মানে এদের ক্রস গুণফল হইতে হবে। কেমন? আমাদের এটা কি গুণফল হইতে হবে? ক্রস গুণফল। এই গুণগুলো আমাদের কি হইতে হবে? ক্রস গুণফল। আমি জাস্ট মান দ্বারা বোঝাইলাম, এই জন্য ভি ইকুয়াল টু ওমেগা আর এ ইকুয়াল টু আলফা। যদি তুমি ভেক্টর দ্বারা প্রকাশ করো তাহলে তোমার ক্রস গুণফল দেখাইতে হবে। ঠিক আছে, পরের এমসিকিউটা দেখো তো, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কি বলতো? আমরা দেখছি না কেন্দ্রমুখী বল এফসি, এফসি সমান আমরা কি জানি? এম ভি স্কোয়ার বাই আর।
আমরা কি জানি mv²/r, এটা কিসের জন্য? কেন্দ্রমুখী বল। এটা কার জন্য প্রযোজ্য? আমাদের রৈখিক গতির জন্য। এটা আমরা শিখছি। কৌণিক গতির জন্য আমাদের কেন্দ্রমুখী বল কি হবে দেখো তো। আমরা ভি সমান কি লিখতে পারি? ওমেগা ইন্টু আর, তাই না? আমরা ভি সমান কি লিখতে পারি? ওমেগা আর, তাই না? তাহলে এখানে ভির জায়গায় বসাই দাও, ওমেগা বসাই দিলে ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। কাটাকাটি করো, তাহলে কি হয়? এফসি ইকাল টু এম ওমেগা স্কোয়ার আর। এটা আমাদের কার সূত্র? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র, এম ওমেগা স্কোয়ার আর অথবা এম ভি স্কোয়ার আর। এটা আমাদের রৈখিকের জন্য আর এটা আমাদের কৌণিকের জন্য প্রযোজ্য। বুঝছো? দেখো তো পরের এমসিকিউতে কি বলতেছে। হাত ঘড়ির ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? পর্যায়কাল মানে আমরা কি বুঝি বলতো? যে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময়, সেটাকে আমরা বলি কি? পর্যায়কাল, তাই না? হ্যাঁ। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা একটা বিন্দুকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে কত সময় নেয়? 12 ঘন্টা, তাই না? মনে করো এক থেকে যদি যাত্রা শুরু করে আবার ঘুরে একে আসতে সময় লাগে 12 ঘন্টা। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? 12 ঘন্টা। ওকে। তোমাকে যদি বলা হয় মিনিটের কাঁটার পর্যায়কাল কত? মিনিটের কাঁটা কত? 60 মিনিট। এই এমসিকিউতে কি বলতেছে? একটা কোণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে কতবার? 30 বার আবর্তন করে এর রৈখিক বেগ নির্ণয় করতে বলতেছে। তার মানে কার কার মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে কত? 2 মিটার, তাই না? এবং কি দেওয়া আছে এখানে আমাদের? প্রতি মিনিটে কতবার আবর্তন করে? 30 বার প্রতি মিনিটে। প্রতি মিনিটে মানে কত বলতো? টি এর মান কত? যে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কতবার আবর্তন করে আমাদের? এন 30 বার আবর্তন করে। ঠিক আছে। ভি নির্ণয় করতে বলতেছে। ভি সমান আমরা কি জানি? ওমেগা ইন্টু আর, তাই না? ভি নির্ণয়ের জন্য ওমেগার মান জানতে হবে এবং আর এর মান জানতে হবে। দেখো তো আমরা ওমেগার মান কি আমরা জানি? ওমেগার মান জানি না। তো ওমেগা সমান কি লেখা যায় বলতো? 2 পাই এন বাই টি ইন্টু কত? আর, তাই না? ওমেগা সমান কি লেখা যায়? 2 পাই এন বাই টি। এনটা কি? যে ঘূর্ণয়ন সংখ্যা, মানে কতবার ঘোরে। টিটা হচ্ছে সময়, মানে ঘুরতে কত সময় লাগে সেইটা। তাহলে 2 ইন্টু পাই, এন এর মান কত? কতবার ঘোরে? 30 বার। সময় কত? 60 সেকেন্ডে 30 বার ঘোরে ইন্টু আর। আর এর মান কত? 2। এবার দেখো কাটাকাটি করো, 0 0 কাটো, 3 দ্বারা 6 কে কাটো, কত? 2। 2 দ্বারা 2 কে কাটো, অ্যান্সার কত? 2 পাই। দেখো তো 2 পাই কি আমাদের অপশানে আছে? হ্যাঁ আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার অ্যান্সার হবে। আর এইখানে একটা বিষয় মনে রাখবা যে আমরা ওমেগা সমান কি কি লিখতে পারি। ওমেগা সমান কি কি লিখতে পারি এটা খুব ভালো করে মনে রাখবা, এটা ভোলা যাবে না। ওমেগা মানে কি বলতো? আমাদের রৈখিক বেগের কার সাথে সম্পর্কিত? ভির সাথে না? ভি সমান আমরা কি লিখতে পারি? এস বাই টি। তাহলে ওমেগা সমান লিখতে পারবো, এস এর জায়গায় লিখবো থিটা বাই টি। ঠিক আছে। ওমেগা সমান আমরা লিখতে পারি থিটা বাই টি। এবং ওমেগা সমান আমরা কি লিখতে পারি? ওমেগা ইকুয়াল টু আমরা কি দেখলাম? ভি বাই আর, তাই না? এবং আমরা কি লিখতে পারি? ওমেগা সমান 2 পাই এফ। এফটা আমার কি? ফ্রিকোয়েন্সি। এবং আমরা লিখতে পারি 2 পাই এফ সমান কি লেখা যায় বলতো? 1 বাই টি। তার মানে আমরা লিখতে পারি 2 পাই বাই টি। এই বড় টিটা কি আমাদের? পর্যায়কাল, মনে রাখবা। এবং আমরা আরেকটা লিখতে পারি যে দেখো এখানে লিখতে পারি 2 পাই এন বাই ছোট হাতের টি। এই ছোট হাতটি কিন্তু পর্যায়কাল না। এই ছোট হাতের টিটা কি? আমাদের সম্পূর্ণ ঘুরতে, এই ছোট হাতের টি কিন্তু আমাদের পর্যায়কাল না। তাহলে দেখো তো এই এনটা কি? এন হচ্ছে আমরা কতবার ঘুরতেছি সেইটা, আমরা কতবার ঘুরতেছি সেইটা। আর অতবার ঘুরতে কত সময় লাগে সেটা ছোট টি এর মান। তো এই ওমেগা সমান এই যে 5টা জিনিস লেখা যায়, এই 5টা সূত্রটা একদম ঠোঁটস্থ করবা। এখান থেকে একটা এমসিকিউ এসেই থাকে। জাস্ট সূত্র বসাই দেওয়া, কোনো প্যাচ নেই, জাস্ট সূত্র বসাই দেওয়া। ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি। ঠিক আছে। এই সূত্রটা একদম ঠোঁটস্থ মুখস্থ করবা। আর একটা বিষয়, এ ইকুয়াল টু কি কি লেখা যায়? এ ইকুয়াল টু আলফা আর, এ ইকুয়াল টু ভি ওমেগা, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এই যে এ ইকুয়াল টু আলফা আর, এ ইকুয়াল টু ভি ওমেগা, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এইটাও একদম ঠোঁটস্থ মুখস্থ করবা। এটা কোন সূত্র কই থেকে আসছে সেইটা এখন তোমার বোঝার মতো সময় নেই, এগুলো একাডেমিকে বুঝে আসতে হয়। তো যদি বুঝে আসো তাহলে ভালো, না বুঝে আসলেও সমস্যা নেই, জাস্ট মুখস্থ করবা। এর সমান কি কি লেখা যায়, একদম সূত্র থেকে সরাসরি ম্যাথ আসবে, সূত্র থেকে সরাসরি ম্যাথ, কোনো প্যাচ নেই। জাস্ট তোমার হয়তো এর মান বের করতে বলবে, আলফার মান আর এর মান দেওয়া থাকবে। তো এই দুটা সূত্র একদম খুব ভালো করে পড়বা। এই দুটা সূত্র থেকে একটা ম্যাথ পাবা, তুমি যেই জায়গায় পরীক্ষায় দাও না কেন একটা এমসিকিউ অবশ্যই পাবা, 100% সিউরিটি দিলাম। এই দুটো সূত্র খুব ভালো করে পড়বা। ওমেগা ইকুয়াল টু কি কি লেখা যায় এবং এ ইকুয়াল টু আমরা
কি কি লিখতে পারি। দেখো এই ম্যাথে কি বলতেছে, 0.250 কেজি ভরের আমরা যদি একটা পাথর খণ্ডকে 1.2 মিটার একটা সুতার সাহায্যে বেঁধে বৃত্তাকার পথে এরকম ঘুরাইতে থাকি এবং যদি আমরা এটা প্রতি মিনিটে 90 বার ঘুরাই তাহলে সুতার উপর কত টান পড়বে। বুঝছো কি কি বলতেছে, কার কার মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কত 0.250 কেজি, ঠিক আছে, এবং কার মান দেওয়া আছে, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 1.2 মিটার, এবং আর কি দেওয়া আছে, আমরা কি বলতেছে প্রতি মিনিটে কতবার ঘুরাইতে পারি 90 বার, মানে টি এর মান কত আমাদের 60 সেকেন্ড, এবং ঘুরাইতে পারি কত মানে এন এর মান কতবার 90 বার। বুঝছো কার কার মান দেওয়া আছে, এম দেওয়া আছে 0.250 কেজি এবং আর এর মান দেওয়া আছে 1.2 মিটার, টি এর মান 60 সেকেন্ড, এন এর মান 90। এখন বলতেছে যে সুতার টান কত। একটা বস্তুকে তুমি এইভাবে যদি ঘোরাও বৃত্তাকার পথে, এই সুতার উপর টান সমান আমরা কি বলতে পারি বলতো, কেন্দ্রমুখী বল না, তো কেন্দ্রমুখী বলে আমরা একটা সূত্র দেখলাম, কি সূত্র, এফসি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। তো দেখো এখানে আমাদের কি ভি এর মান দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে আমরা ওই কৌণিক গতির সূত্রতে যাব, এফসি সমান আমরা আরেকটা কি লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার আর, তাই না, তাহলে এফসি ইকুয়াল টু কি এম ওমেগা স্কোয়ার আর, তাহলে আমাদের এখানে টানের মান কি হবে এম ওমেগা স্কোয়ার আর, আমরা কি ওমেগার মান জানি, ওমেগার মান জানি না, ওমেগার সমান আমরা কি লিখতে পারি আবার বলতো 2 পাই এন বাই টি এর উপর স্কোয়ার ইন্টু কত আর। এখন জাস্ট মান বসাই দাও, এম এর মান কত 0.250, তাই না, ইন্টু 2 পাইকে পায়ের মতোই রাখো, ইন্টু এনের মান কত 60 ডিভাইডেড 60 স্কোয়ার ইন্টু আর এর মান কত দেখো তো 1.2 মিটার। এবার আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ ক্যালকুলেশন করতে হবে। কি এবার আমরা কি করব, যে দশমিক যেগুলো আছে সেগুলো দশমিককে আমরা উঠাই দিব, কেমন, তো কিভাবে উঠাই দিবা, 250 উপরে লিখবো আমরা 250, তাহলে নিচে কি করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে। কিসের জন্য, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3 সংখ্যা, এই জন্য 3 শূন্য, ইন্টু দেখো 2 এর উপর স্কোয়ার করো কত হবে 4, পায়ের মান কত 3.14 না, তো 3.14 কে আমরা 3 ধরে নেব, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হবে 9, এবং 90 এর উপর স্কোয়ার করো কত হবে 81,000, তাই না, ইন্টু 1.2 কে আমরা কি করব 12 রাখবো, রাখলে নিচে কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে, এবং এখানে কি আছে 60, 60 এর উপর স্কোয়ার করো কত হবে 36, তাই না। এবার কাটাকাটি করো তো ভাইয়া, কিভাবে করবা দেখো, উপরে ডাবল জিরো নিচে ডাবল জিরো মুকাবিল্লা, উপরে ডাবল জিরো নিচে ডাবল জিরো মুকাবিল্লা। এবার দেখো তো আর কে কে থাকে আমাদের, একটা জিরো কাটলাম। এবার এই 25 দ্বারা তুমি 100কে কাটো কত হবে 4 হবে, ঠিক আছে, নিচে 4 উপরে 4 শেষ। এবার দেখো আর কোথায় কাটাকাটি করা যায়, আর কোথায় কাটাকাটি করতে পারবা, আর কাটাকাটি তুমি করতে পারবা এইখানে 12 দ্বারা যদি 2 দ্বারা 12কে কাটো তাহলে কত হবে 6, 2 দ্বারা 10কে কাটলে কত হবে 5। এবার কি করবা, আর কি কাটা যায় দেখো তো, এই যে তুমি 12 দ্বারা যদি 36কে কাটো তাহলে কত হবে বলো তো 3 বারাই 36, তাই না, তাহলে এবার কি থাকে যাচ্ছে 3 দ্বারা আবার 9কে কাটো কত 3, তাই না, তাহলে 3 দ্বারা 81কে গুণ করো কত হবে 3 1 3, 3 8 24, তাহলে উপরে 243 নিচে 10, 243কে 10 দ্বারা ভাগ দাও কত হবে 24.3, তাই না। দেখো তো অপশানে আমাদের কত কত অ্যান্সার আছে, অপশানে আমাদের আছে 26, 33, 17 এবং 66, কিন্তু আমাদের আসছে কত 24.3 না, আমাদের 24.3 কিসের জন্য আসলো, কারণ পায়ের মান ছিল 3.14, 3.14কে আমরা কত ধরে নিয়েছি 3, তার মানে আমাদের অ্যাকুরেট অ্যান্সার যেটা হবে সেটা 24.3-এর চেয়ে একটু বড়, 24.3-এর চেয়ে একটু বড় কত 26.65। বুঝছো কি এখানে ক্যালকুলেশন কি করলাম, নিজের মতো করে করবে, আমি যেভাবে কাটছি এইভাবে যে কাটতে হবে এমন না, নিজের মতো করে কাটবা, দেখবা সহজে সব কাটা যায়, গিয়ে অ্যান্সার আসবে আমাদের কত এ নাম্বার অ্যান্সার হবে। ওকে চলো পরের এমসিকিউটা দেখো, পরের এমসিকিউতে কি বলতেছে, একটা দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হইলে এর কৌণিক বেগ। দেখো তো একটা দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার, মানে আর এর মান দেওয়া আছে তোমার 18 সেন্টিমিটার। এখন বলতেছে এর কৌণিক বেগ কত, মানে ওমেগার মান কত। আমরা কি জানি বলতো, ওমেগা ইকুয়াল টু কি 2 পাই বাই টি, তাই না। তো এখানে যদি মিনিটের কাটা হয়, মিনিটের কাটার পর্যায়কাল কত বলতো ভাইয়া, বলতে পারবা 60 মিনিট। 60 মিনিট মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 60 মিনিট মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো তো আমরা কি বের করতে হবে, ওমেগা। ওমেগা সমান আমরা কি জানি 2 পাই বাই টি, তো 2 ইন্টু পাই, টি এর মান কত 3600, তাই না, এবং পায়ের মান কত 3.14। তো 3 দ্বারা যদি 2কে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 3.14কে 3 ধরে নেব,
3 দ্বারা 2কে গুণ করলে কত 6 আর নিচে কত 3600, তাই না? নিচে আমাদের আছে 3600। 6 দ্বারা 36কে কাটো কত হবে 6, তার মানে নিচে আছে 600, উপরে আছে কত 1। তো 600 দ্বারা দেখো 1কে তুমি যদি 600 দ্বারা ভাগ দাও তাহলে কি হবে বলো তো? কি হবে তাহলে? 600 দ্বারা 1কে ভাগ দিতে পারবা? পারবা না, একটা দশমিক, একটা জিরো নাও। এবার ভাগ দেওয়া যাচ্ছে, যাচ্ছে না, আরেকটা জিরো নাও, নিয়ে আরেকটা জিরো দাও। এবার ভাগ দেওয়া যাচ্ছে, যাচ্ছে না, আরেকটা জিরো দাও। তাহলে এবার আরেকটা জিরো দাও। তাহলে এবার ভাগ দেওয়া যাচ্ছে। 600 দ্বারা যদি 1000কে ভাগ দিয়ে কত হবে 1, তাহলে কত হলো এখানে 600। এগুলো ছোটবেলার ম্যাথ, এগুলো তোমরা করছো ক্যালকুলেশন। 1000 থেকে 600 বাদ দাও কত হয় 400। এখন কি ভাগ দেওয়া যাচ্ছে, যাচ্ছে না, আরেকটা শূন্য নাও। তাহলে দেখো তো 600 4000-এর মধ্যে কতবার যায় 6 বার যায়, তাই না? 600, তাহলে 6 বার দাও, কত 6 6 3600। আবার আসতেছে 400, তাই না? তার মানে কি হবে 0.166, এটা এরকম চলতেই থাকবে। তো অপশানে দেখো তো আমাদের 0.0016 এটা কি আছে? এটা আমাদের অপশানে কি আছে? নাই, অপশানে আমাদের কি আছে? আমাদের সাইন্টিফিক উপায় এটাকে প্রকাশ করছে। তো এটাকে যদি আমরা এক ঘর পরে দশমিক নিতে চাই তাহলে কি করতে হবে বলো তো? এই দশমিকটাকে যদি আমি এরকম এক ঘর পরে নিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1.66 গুণন 10 টু দি পাওয়ার কত হবে বলো তো? দশমিককে যদি ডানে নিয়ে যায় তাহলে মনে রাখবা যে কি হয় মাইনাস, যত ঘর ডানে নিয়ে যাব তত মাইনাস। কত ঘর ডানে নিয়ে গেলাম 1 2 3, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে অ্যান্সার আমাদের কত হবে 1.66 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3। মনে রাখবা দশমিক আমরা যত ঘর ডানে নিয়ে যাব 10 এর পাওয়ার তত মাইনাস হবে। দশমিক যদি আমরা ডান দিক থেকে বামে নিয়ে আসি তাহলে 10 এর পাওয়ার প্লাস হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার দেখো তো 1.66 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা কি অপশানে আছে? দেখো অপশানে আমাদের এ নাম্বারেই আছে 1.74 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে বুঝছো অ্যান্সার কোনটা হবে? এই ক্যালকুলেশন দেখে যেন ভয় আবার রেখে আসো না, কিন্তু ইজি ক্যালকুলেশন আছে। কেমন? আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিলাম, দেখি একটু টাইম লাগলো। তুমি যখন পরীক্ষাতে করবা শর্টকাটে করবা, আরও ফাস্ট করতে পারবা। আর ফাস্ট ক্যালকুলেশন হওয়ার জন্য তোমার কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যাদের টার্গেট জিএসটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের তো ক্যালকুলেশনে অবশ্যই বস হইতে হবে। তুমি ক্যালকুলেশন যদি ভালো করে না পারো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটিতে তোমার পরীক্ষা ভালো হবে না। পরীক্ষা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটিতে ভালো দেওয়ার জন্য তোমার ক্যালকুলেশানে অবশ্যই ভালো হইতে হবে। এইরকম দেখো, ম্যাথটা কিন্তু কঠিন না, সহজ, কিন্তু ক্যালকুলেশন একটু জটিল, তাই না? এই ধরনের ক্যালকুলেশন দিয়ে থাকে রাজশাহী এবং জিএসটি। বড় ক্যালকুলেশন দেয় কিন্তু জাস্ট সূত্রের ম্যাথ। তো এইগুলা তোমাদের প্র্যাকটিস করে পারতে হবে। দেখো পরে রকেটের ম্যাথ তোমরা অনেকেই পারো না, ভয় পাওয়ার কিছু না ভাই। রকেটের ম্যাথে জাস্ট দুইটা সূত্র। দেখো রকেটের ম্যাথে ধাক্কা নির্ণয় সূত্র, F = VR × dm/dt। কি F = VR × dm/dt? ভিআরটা কি রকেটের বেগ, dm/dt কি জ্বালানি পোড়ার হার। কেমন? তোমাকে যখন ত্বরণ নির্ণয় করতে বলে তাহলে এ সমান কি লিখবা 1/m VR × dm/dt। সেম A = 1/m VR × dm/dt। এটা কোন ক্ষেত্রে? যখন মহাকাশে থাকবে। আর এটা যখন পৃথিবীর মধ্যে থাকবে তখন জি জাস্ট এখান থেকে বাদ দিতে হবে। পৃথিবীর মধ্যে থাকলে জি বাদ দিতে হবে, মহাকাশে থাকলে জি বাদ দিতে হবে না ত্বরণ নির্ণয়ের জন্য। এমটা কি আমাদের রকেটের ভর, ভিআরটা কি রকেটের বেগ, dm/dt কি আমাদের রকেটের জ্বালানি পোড়ার হার। তো এই ম্যাথে দেখো তো কি বলতেছে, তোমাকে কনফিউজ করার জন্য এখানে অনেক বেশি ইনফরমেশন দিয়েছে, এগুলো আমাদের কিচ্ছুই লাগবে না। দেখো তো এই ম্যাথে কি বলতেছে, 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর 15,000 কেজি। জ্বালানি যদি 200 কেজি পার সেকেন্ড হারে পড়ে রকেটের সাপেক্ষে এর বেগ 200 মিটার পার সেকেন্ড, তাহলে রকেটের উপর ধাক্কা নির্ণয় করতে বলতেছে। কি? রকেটের উপর ধাক্কা নির্ণয় করতে বলতেছে। দেখো তো তাহলে আমাদের জ্বালানি পোড়ার হার, এটা তার মানে কার মান? এফ এর মান বের করতে হচ্ছে। এফ সমান আমরা কি জানি? VR × dm/dt। ভিআর মানে কত? বেগ কত দেওয়া আছে? 2000 না? 2000। dm/dt মানে কত? জ্বালানি পোড়ার হার কত? 200। পারবা না ভাই এটা? অবশ্যই পারবা। তাহলে 2000 কে 200 দ্বারা গুণ দাও, কত হবে বলো তো? তাহলে 4 × ডানে শূন্য কয়টা? 5টা। একে যদি তুমি এখন সাইন্টিফিক ওয়েতে প্রকাশ করতে চাও, মানে এই যে দশমিক এখানে আছে, দশমিককে যদি 4 এর কাছে আনতে চাও তাহলে কয় ঘর বামে আসতেছে? 1 2 3 4 5। বামে আসলে কি বলছে? পাওয়ার কি হবে? পজিটিভ। আর ডানে গেলে, দশমিক ডানে নিয়ে গেলে পাওয়ার নেগেটিভ। ঠিক আছে না? বুঝতেছো কি তোমরা? এগুলো কিন্তু কঠিন না। দেখো অ্যাডমিশনের জন্য কিন্তু সব কিছু পড়তে হয় না। যেই টপিক্স থেকে কোশ্চেন আসতেছে দেখবা এই টপিক্সে তোমার প্রশ্ন ব্যাংক বের করে দেখবা, বারবার এই টপিক্সগুলো থেকে কোশ্চেন আসতেছে। কেমন? ক্লাসটা করা শেষে তোমার কাজ কি হবে? ভাইয়া যেগুলো পড়াচ্ছে এগুলো একটা শর্ট নোট তৈরি করো। মানে ডিটেইলসে এত নোট তৈরি করার টাইম নাই, শর্ট নিজের মতো করে এমন একটা নোট তৈরি করবা যাতে তুমি পরীক্ষার আগে এগুলো একবার মেমোরাইজ করে যাইতে পারো, না হলে কিন্তু ভুলে যাবা, এগুলো পারবা না। তো শর্ট একটা নোট তৈরি করবা। এই নোট করা শেষে তুমি কি করবা? তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্ন ব্যাংকের সব এমসিকিউ সলিউশন করবা, দেখবা সব পারতেছো। দেখো এই ম্যাথে কি দেওয়া আছে, একটা বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে
বৈদ্যুতিক পাখা 10 বার পূর্ণ ঘূর্ণয়নের পর বেগ লাভ করে 20 রেডিয়ান পার সেকেন্ড। এর কৌণিক ত্বরণ মানে আলফার মান বের করতে বলতেছে। দেখো তো তাহলে কি কার কার মান দেওয়া আছে আমাদের এখানে। তোমার দেওয়া আছে যে হচ্ছে এটা কি ছিল, প্রথমে স্থির অবস্থায় ছিল তাই না, তার মানে আমরা ধরতে পারি ওমেগা নট মানে কত 0, কেমন, এবং এটা কতবার ঘুরছে, এটা 10 বার ঘূর্ণয়নের পর একটা বেগ লাভ করছে, মানে এটা আমাদের শেষ বেগ যদি ওমেগা ধরি সেটা কত 20 রেডিয়ান পার সেকেন্ড। আমরা রৈখিক বেগের ম্যাথ করছি না যে আদি বেগ ভি নট, এখানে ভি নটের জায়গায় জাস্ট ওমেগা নট 0। রৈখিক বেগের ক্ষেত্রে শেষ বেগ ভির জায়গায় ওমেগা 20 রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো কতবার ঘুরতেছে, এন 10 বার ঘুরতেছে, ওকে 10 বার ঘুরতেছে। তাহলে দেখো তো বৃত্তাকার পথে যদি একবার ঘুরি তাহলে কত পথ আমরা অতিক্রম করি বলতো, 2 পাই না। একবার যদি বৃত্তাকার পথে ঘুরি তাহলে 2 পাই পথ আমরা অতিক্রম করি। যদি 10 বার ঘুরি তাহলে কত পথ অতিক্রম করবা বলতো, থিটা ইকুয়াল টু 2 পাই এন। আমরা একবার ঘুরলে 2 পাই পথ অতিক্রম করি, এন সংখ্যক বার ঘুরলে আমরা কত পথ অতিক্রম করব 2 পাই এন। তাহলে আমাদের এখানে কৌণিক সরণ হবে 2 পাই এন এর মান কত 10, তার মানে 20 পাই। ঠিক আছে, এটা আমাদের কি কৌণিক সরণ। এখন আমাদের আলফা ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে। কোন সূত্র ইউজ করবা বলো তো, মনে হচ্ছে কিছু বুঝতেছো কি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নটের উপর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। এটা কিসের মূত্র দেখো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস না, হ্যাঁ সেম সূত্র, জাস্ট একটু দেখতে ভিন্ন। তাহলে আলফার মান বের করতে হবে, আলফা ইকুয়াল টু কি হবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নটের উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা। মান বসাই দাও, ওমেগার মান কত 20, 20 এর উপর স্কোয়ার করবা কত হবে 400, মাইনাস ওমেগা নটের মান কত 0, কারণ ফ্যানটার প্রথমে কি ছিল স্থির ছিল, ডিভাইডেড বাই 2, থিটার মান কত বলো তো, থিটার মান কত 20 ইন্টু পাই, তাই না 20 পাই। তাহলে আমাদের কি হচ্ছে এখানে 400 ডিভাইডেড বাই 20 আর 2 গুণ করলে কত 40 পাই। কাটাকাটি করো, 40 কাটো, উপরে কি থাকে তাহলে উপরে 10 বাই পাই। পাই মানে কত বলো তো 3.14 না, পাই মানে কত 10 ডিভাইডেড বাই 3.14। 10কে যদি তুমি 3.14 দ্বারা ভাগ দাও তাহলে কি হইতে পারে একটু চিন্তা করো। আমরা 3.14 না, আমরা ধরবো 3কে 10 দ্বারা ভাগ দাও তাহলে কত হইতে পারে, 3কে 10 দ্বারা ভাগ দিলে কত হইতে পারে 3 পয়েন্ট সামথিং, তাই না, কত হবে 3 পয়েন্ট সামথিং। তো আমরা 3 পয়েন্ট সামথিং বের করার প্রয়োজন নাই, দেখি অপশন দেখি 3 এর আশেপাশে কি আছে। 3 এর আশেপাশে দেখো তো একটাই আছে না 3.18, তার মানে অ্যান্সার কি হবে সি নাম্বার। বুঝছো কি এই ক্যালকুলেশন কি করলাম, 3.14কে 3 ধরলাম, তো 3কে 10কে যদি তুমি 3 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে 3 পয়েন্ট সামথিং না। অ্যান্সারে দেখো 3 এর ঘরে একটাই অপশন আছে সি নাম্বার, তার মানে সি নাম্বারটাই হবে আমাদের উত্তর। দেখো এই ম্যাথে কি বলতেছে, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমুদ্র দিতে চলমান কোনো গাড়ির ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে গাড়ির ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তাহলে বৃত্তাকার পথে বেগ দেওয়া আছে, ভি এর মান কত 72 কিলোমিটার পার আওয়ার। তো 72 কিলোমিটার পার আওয়ার বেগ দেওয়া আছে এবং কি দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে, এর মান কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগকে কি কিলোমিটার পার আওয়ারে রাখলে হবে, হবে না, কি 3.6 দ্বারা ভাগ দিতে হবে, 72 ভাগ 3.6 কত হবে দেখবা আস্তে আস্তে আমাদের দশমিক উঠাই দিবা উপরে, তাহলে উপরে কত হবে 10 আর নিচে কি থাকবে 36, 36 দ্বারা 72কে ভাগ দিবা 2, 2 গুণন 10 কত হবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা কি জানি বলতো, এর সমান আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার বাই আর না, এর সমান আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার বাই আর। এই সূত্রটা দেখাই দিছি, এর সমান কি কি একটু আগে বলছিলাম, এটা খুব ভালো করে মনে রাখবা। তাহলে কার মান প্রয়োজন, আর এর মান, আর সমান ভি স্কোয়ার বাই এ। দেখো ভাই যা সূত্রের ম্যাথ কিচ্ছু না, কৌণিক বেগের ম্যাথ তোমরা অনেকেই পারো না, কৌণিক বেগের ম্যাথ সবচেয়ে ইজি, জাস্ট সূত্র উঠাই দেয়, সূত্র তুমি ভালো করে জানবা, সব ইনফরমেশন দেওয়া থাকবে, জাস্ট সূত্র বসাই দিয়ে তোমরা ক্যালকুলেশন করা। এটা যদি না পারো তাহলে তো হবে না ভাই, তো এই জন্য তোমার সূত্র মুখস্থ করতে হবে, বারবার বলতেছি সূত্র খুব ভালো করে পড়বা। তো দেখো তো ভি এর মান কত 20, 20 এর উপর স্কোয়ার করো কত হবে, 20 এর উপর স্কোয়ার করলে কত হবে 400 মিটার। ঠিক আছে না, অ্যান্সার কি আমাদের 400 মিটার আছে, হ্যাঁ আছে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। সবল নিউক্লিয় বলের পাল্লা কত, একটু আগে আমরা দেখছি না, সবল নিউক্লিয় বলের পাল্লা, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা, মহাকর্ষ বলের পাল্লা অসীম। সবল নিউক্লিয় বলের পাল্লা কি বলতো, সবল নিউক্লিয় বল মানে কি, কিভাবে মনে রাখতে বলছিলাম, সবল নিউক্লিয় বল মানে সবচেয়ে শক্তিশালী বল। শক্তিশালী বল মানে কি করবে, সেটা বেশি দূরত্বে কাজ করবে। তো 10 টু দি পাওয়ার 16 এবং 10 টু দি পাওয়ার মাইনাস 15 এর মধ্যে কোনটা বড় বলতো, যার পাওয়ার কম সেইটা বড়, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 15 বড়। তাহলে অ্যান্সার কি হবে, বি নাম্বার অ্যান্সার হবে। ওকে, দেখো তো নেক্সট ম্যাথে আমাদের কি বলতেছে, 0.5 কেজি ভরের একটা ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে একটা ব্যাটকে আঘাত করলো, করে কি করতেছে বিপরীত দিকে আবার 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। তাহলে বলতেছে বলের দ্বারা প্রযুক্ত ঘাত বল। তো ঘাত বল সমান আমরা কি জানি বলতো,
ঘাত বল জে, ঘাত বল সমান আমরা কি জানি, জে ইকাল টু এফ ইন্টু টি, তাই না? এফ সমান আবার কি লেখা যায়, এম ইন্টু এ ইন্টু টি। দেখো তো এম, এ সমান কি লেখা যায়, ডেল ভি বাই টি না? এ সমান লেখা যায় ডেল ভি বাই টি ইন্টু টি, টি টি মোকাবিলা করো, তাহলে এম ডেল ভি সমান কি লেখা যাবে, ভি টু মাইনাস ভি ওয়ান। তার মানে আমাদের ঘাত বল যে সমান লেখা যায় এফ ক্রস টি ইকাল টু এম ভি টু মাইনাস ভি ওয়ান। ঘাত বল যে ইকাল টু এফ টি ইকাল টু এম ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, এটা আমাদের কার ইকুয়েশন, এটা আমাদের ঘাত বল নির্ণয়ের সূত্র। এখানে কার কার মান দেওয়া আছে দেখো তো, একটা বল কত, ওজন কত আমাদের 0.50 কেজি, তাই না? এই বলটা কি করছে, কত মিটার পার সেকেন্ড বেগে ব্যাটের দিকে গেছে, ভি ওয়ান কত আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে ব্যাটের দিকে গেছে, তাই না? এবং দেখো তো ভিটুর মান কত হবে, ভিটুর মান কত হবে 20, তাই না? ভিটুর মান কত 20 মিটার পার সেকেন্ড। হইলো কি ভিটুর মান 20 হবে? হবে না। কিসের জন্য হবে না? কারণ 30 মিটার পার সেকেন্ড বেগে ব্যাট বলের কাছে গেছে, ব্যাট কি করছে, বলকে আঘাত করছে, করে বিপরীত দিকে ফিরাই দিছে। বেগ আমাদের কি ভেক্টর রাশি না, তাহলে বেগের দিকও বলে দিতে হবে। 30 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে আসতেছে, 20 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে যাচ্ছে। তো 30 যদি পজিটিভ দিক হয় তাহলে 20কে কি ধরতে হবে, নেগেটিভ। 30কে তুমি পজিটিভ ধরলে 20-এর আগে একটা নেগেটিভ দিতে হবে এর দিক বোঝানোর জন্য। এটা মানে বুঝবে 30 দিকে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড বেগ তার বিপরীত দিকে যাবে। তো বের করো, জাস্ট সূত্র বসাই দাও, যে ইকাল টু এম এর মান কত, 0.50 মানে কত, হাফ, ইন্টু ভি2 মানে কত দেখো তো আমাদের -20, তারপরে -30, তাহলে বসাই দাও, -50 ভাগ কত 2, তাহলে -25, তাই না, নিউটন। এটা আমাদের কি ঘাত বল, বুঝছো? ঘাত বলের মান কত 25, তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে, জাস্ট 25। 25 কি আমাদের অপশানে আছে দেখো তো, হ্যাঁ আছে, সি নাম্বার। এই ম্যাথটা দেখো তো, এই ম্যাথটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এই ম্যাথ পরীক্ষায় দিয়েই থাকে। তো এই ম্যাথটা কিভাবে করবা দেখো তো, কি বলতেছে, একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 3000 বার ঘোরে, সুইচ বন্ধ করার 4 মিনিট পরে পাখাটা যদি বন্ধ হয়ে যায়, তো থেমে যাওয়ার পূর্বে পাখাটা কতবার ঘুরবে? বুঝছো কি বলতেছে? বলতেছে একটা বৈদ্যুতিক পাখা 1 মিনিটে 3000 বার এরকম ঘুরতে পারে। তুমি যেই মুহূর্তে সুইচ বন্ধ করছো তার 4 মিনিট পরে পাখাটা বন্ধ হয়ে গেছে। তো বলতেছে যে পাখা তোমার বন্ধ হওয়ার পূর্বে কতবার ঘুরছে, বুঝছো না? পাখা বন্ধ হওয়ার পূর্বে কতবার ঘুরছে। তো দেখো তো আমাদের পাখাটা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে, মানে কি শেষ বেগ। শেষ বেগ মানে কি, ওমেগা 2 এর মান কত, 0, ঠিক আছে। এবং ওমেগা 1 এর মান কত হবে বলতো, মানে এটা আদি বেগ কত ছিল, পাখাটা কি করতে পারে, মিনিটে কতবার ঘুরতে পারে, 3000 বার না? তো ওমেগার সামনে আমরা কি বলতে পারবো, 2πn/t, তাই না? এটা আমরা শিখছি, 2 × π, এর মান কত 3000, টি এর মান কত 1 মিনিটে না, মানে কত 60 সেকেন্ড। বসাই দিবা, 0 0 কাটো, তারপরে 3 দ্বারা তুমি 6কে কাটো, কত হবে 2, 2 দ্বারা 2কে কাটো, কত হবে, তাহলে এইদিকে উপরে কত থাকতেছে 100, 100 × π। এটা আমাদের কার মান হলো, এটা আমাদের ওমেগা 1 এর মান, তাই না? আমরা আরেকটা সূত্র প্রস্তাব দিতে পারি, দেখো তো কি জানি, থিটা ইকুয়াল টু ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি না? মনে আছে কি এই সূত্র আমাদের কি ছিল, যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। সেম সূত্র, জাস্ট এখানে ওমেগা আসছে। ওকে, মান বসাই দাও। তাহলে ওমেগা 1 এর মান কত দেখো তো, আমাদের ওমেগা 1 এর মান হচ্ছে 100 পাই, ওমেগা 2 এর মান 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত, টি এর মান কত দেখো তো 4 মিনিট না? 4 মিনিটকে সেকেন্ড বানাও, তাহলে কি হবে 4 ইন্টু 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড না? তাহলে 1 ইন্টু 60, তাহলে কিভাবে করবা দেখো তো, তাহলে কিভাবে করবা দেখো তো, 2 দ্বারা 4কে কাটো, কত হবে 2, তাহলে আমাদের 100 পাই ইন্টু 6 দেখুন 12, 120। এই দুটো গুণ করলে কত হবে ভাইয়া দেখো তো, 120 আর 100, তাহলে 12,000 পাই, ঠিক আছে না? তাহলে আমরা কি পাইলাম, ফ্যানটা 4 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? ফ্যানটা যখন তুমি সুইচ বন্ধ করছো তারপরে 4 মিনিট কি করছে, ঘুরে থেমে গেছে। তোমার এইটা কোশ্চেনে চাইছে যে সুইচ বন্ধ করার পরে ফ্যানটা কতবার ঘুরে থেমে যায়, ঠিক আছে? তো সুইচ বন্ধ করার পরে ফ্যানটা কত দূরত্ব অতিক্রম করে সেটার মান আমরা এটা পেয়ে গেছি। বুঝছো কি, যে দেখো তো ফ্যানটা 4 মিনিট পরে থেমে যায়, মানে শেষ বেগ 0, এবং ফ্যানটার আদি বেগ কত ছিল 2πn/t দ্বারা আমরা সেটা বের করলাম। ফ্যানটার আদি বেগ ছিল 100 পাই, 100 পাই ফ্যানটার আদি বেগ ছিল। তো ফ্যানটার আদি বেগ যখন 100 পাই তখন আমরা কি করছি, সুইচটা অফ করে দিছি। ফলে ফ্যানটা কি করছে, আরো 4 মিনিট ঘুরছে। 4 মিনিট ঘোরার পরে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তো এই 4 মিনিট যে ফ্যানটা ঘুরলো, ঘোরার ফলে ফ্যানটা কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা এই সূত্র দ্বারা বের করলাম।
যে আদি বেগ ছিল 100 পাই, শেষ বেগ থেমে গেছে মানে 0 ইন্টু টি, টি মানে কত 4 মিনিটে কতবার ঘোরে। এখানে আমরা পাইলাম কত 12,000 পাই। এটা কার? এটা ফ্যান 4 মিনিটে কত দূরত্ব অতিক্রম করে এটা। তাহলে এখন আমার চাচ্ছে ফ্যান কতটুকু, তাহলে আমার কোশ্চেনে চাইছে যে ফ্যান কতবার ঘুরবে। আমরা কি জানি বলতো, ফ্যান যদি একবার ঘোরে তাহলে 2 পাই পথ অতিক্রম করে, তাই না? তো ফ্যান যদি 12,000 বার ঘোরে তাহলে কত পথ অতিক্রম করবে? কিভাবে বুঝবা? তাহলে কি করবা, এই যে এন ঘূর্ণন সংখ্যা হবে এই 12,000কে 12,000 পাইকে কি করবা 2 পাই দ্বারা ভাগ দিবা, বুঝছো? আমরা কি জানি ফ্যান 2 পাই পথ অতিক্রম করলে কতবার ঘোরে? একবার। তাহলে 12,000 পাই অতিক্রম করলে কতবার ঘুরবে? ঐকিক নিয়ম। তার মানে অতিক্রান্ত দূরত্বকে 2 পাই দ্বারা ভাগ দিলে আমরা ঘূর্ণন সংখ্যা পাবো। কাটাকাটি করো, 2 দ্বারা 12,000 কাটলে কত হবে? 6,000 বার। বুঝছো? ফ্যানটা বন্ধ হওয়ার আগে কতবার ঘুরবে? 6,000 বার। দেখো তো 6,000 বার অপশানে আছে? হ্যাঁ আছে। তার মানে এটা আমাদের হবে ডি নাম্বার। এই ম্যাথটা একটু ভালো করে বুঝবা, এই ম্যাথ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় দিয়েই থাকে। ওকে, এবার বলতো একটা থিওরিটিক্যাল কোশ্চেন, বস্তুর ওজন কোথায় বেশি হয়? মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, না কোথায় বেশি হয় বলতো? বস্তুর ওজন কোথায় বেশি হবে কিভাবে বুঝবা? আমরা কি জানি জি ইকুয়াল টু কি বলতো, জিএম বাই আর স্কোয়ার, তাই না? তার মানে কি দেখো তো, জির সাথে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম, যেখানে জি এর মান কম সেখানে আর এর মান বেশি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, এম ইন্টু জি। তো বস্তুর ওজন কোথায় বেশি হবে? যেখানে জি এর মানটা বেশি। জি এর মান বেশি হইতে হলে আর এর মান কি হইতে হবে? কম হইতে হবে। তার মানে যেই অঞ্চলে আর এর মান কম সেই অঞ্চলে কি আমাদের জি এর মানটা বেশি। তো দেখো এটা যদি একটা পৃথিবী হয়, কেমন? এটা কি অঞ্চল বলতো? এটা মেরু, তাই না? আর এটা কি বিষুবীয়। চোখের দেখায় বলতো কোনটা দূরত্ব বেশি? বিষুবীয় অঞ্চলে আমাদের আর এর মান বড় না, মেরু অঞ্চলে আর এর মান কি কম। আমরা কি জানি বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি এবং মেরু অঞ্চলে আর এর মান কম। তাহলে দেখো তো আর এর মান কম কোথায়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে আর কম, তাই জি বেশি। জি যেহেতু বেশি সেহেতু ওজনও বেশি। বুঝছো? তাহলে কোথায় বস্তুর ওজন বেশি হবে? মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। মেরু অঞ্চলে জি এর মান কত হয়? 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78, আদর্শ হিসেবে আমরা ধরি 9.80। ওকে, কেমন মনে রাখবা? বিষুবীয় এবং মেরু, দেখো তো দুটার স্পেলিং এর মধ্যে স্পেলিং কার বড়? বিষুবীয়র স্পেলিং বড় না? তার মানে মনে রাখবা বিষুবীয়র দূরত্ব বড়। বিষুবীয়র দূরত্ব বড় মানে এর জি এর মানটা কম। খুবই সহজ ভাই। দেখো তো পরের ম্যাথটা দেখো তো কি বলতেছে, কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে। জড়তার ভ্রামক আই সমান আমরা কি জানি, আই ইকুয়াল টু এম আর স্কয়ার, তাই না? জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি এম আর স্কয়ার। তার আই এর সাথে কার কার সম্পর্ক বলতো? বস্তুর ভর এবং ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে আমার কার কার উপর ডিপেন্ড করতেছে? বস্তুর ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, তারপরে অ্যান্সার কোনটা হবে বলতো? ডি নাম্বার। আর একটা বিষয় এখান থেকে আরেকটা সূত্র মনে রাখবা, আই সমান আমরা লিখতে পারি কি এম কে স্কয়ার। এই কে স্কয়ারটা কি আমাদের চক্রগতির ব্যাসার্ধ, কেটা কি আমাদের চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, কেটা আমাদের কি চক্রগতির ব্যাসার্ধ। আর বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র তোমার মুখস্থ করতে হবে। এরকম একটা সরু সুষম দণ্ডের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় 1/12 এম আর স্কয়ার, এবং এই প্রান্ত দিয়ে প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/3 এম আর স্কয়ার। এবং যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলকের জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র আমাদের হচ্ছে 2/7 এম আর স্কয়ার, এবং নিরেট গোলকের জন্য 2/5 এম আর স্কয়ার। এই সূত্রগুলো একটু মুখস্থ করবা যে কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কোনটা, পরীক্ষা কিন্তু এসে থাকে। এটা আমার নোট, এটা দেখবা আমার সূত্রের নোটে অনেক ভালো করে দেওয়া আছে, এটা মুখস্থ করবা। কেমন? সবগুলা বস্তুর জন্য জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্রগুলা ভালো ভালো করে মুখস্থ করবা। ওকে, পৃথিবীর ঘূর্ণয়ন যদি হঠাৎ থেমে যায় তাহলে মেরু অঞ্চলে কোন বস্তুর ভর কেমন হবে বলতো? মেরু অঞ্চলে জি এর মান কি? মেরু অঞ্চলে জি এর মান কি হয় বলতো? একটু আগে দেখলাম না, মেরু অঞ্চলে কি আমাদের ব্যাসার্ধ কম মানে জি এর মান বেশি। জি এর মান বেশি মানে কি ভর বেশি, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু কি, যেহেতু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি, তাই না? তার মানে জি বেশি হইলে ডাব্লিউ বেশি হবে মেরু অঞ্চলে, তাহলে কি ডাব্লিউ বেশি। তাই কি? আরে বোকা, ভর কোনোদিন কি চেঞ্জ হয়? কোশ্চেনে কি বলতেছে দেখো তো, ভরের কেমন পরিবর্তন হবে? ভর কি কোনোদিন চেঞ্জ হয়? তুমি যেইখানে যাও না কেন ভর সর্বদা ফিক্সড। তোমাকে যদি বলা হয় তোমার ওজন কত, তুমি কি বলবা? 40 কেজি। এটা কি তোমার ওজন? এটা ওজন না, কিন্তু তোমার এটা আমরা কি বলি, ভুল বলি। এটা তোমার ভর। তোমার ভর 40 কেজি বা 50 কেজি। তোমার এই ভর কখনোই চেঞ্জ হবে না, তোমাকে যেইখানে নিয়ে যাওয়া হোক না কেন ভর সর্বদা কি থাকে, ফিক্সড থাকে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? সেম থাকে, সি নাম্বার, দ্য সেম অ্যাজ বিফোর। আগেও যেমন ছিল এখনো তেমন থাকবে, বস্তুর ভর কখনোই চেঞ্জ হয় না। দেখো পরেরটাতে বলতেছে কৌণিক ভরবেগের মাত্রা নির্ণয় করো। কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি? এল। এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? আর ক্রস পি, অথবা লিখতে পারি
আমরা আর পি সমান কি লেখা যায় বলতো? পি সমান কি? ভরবেগ না? এমভি। আমরা কি লিখতে পারি? কৌণিক ভরবেগ সমান এমভিআর। তাহলে এর মাত্রা কত এখন বের করবো। দেখো দেখো যে কোনো কিছুর মাত্রা এবং একক আমরা সূত্র থেকে সহজেই বের করতে পারি। কিভাবে? দেখো এল, দেখো তো এল সমান কি লিখতে পারি? এমভিআর না? এম এর মাত্রা কি? এম এর মাত্রা কি? বড়হাতের এম। বেগের মাত্রা কি? এল টি ইনভার্স। এবং আর কি? ব্যাসার্ধ না? ব্যাসার্ধের মাত্রা কি? এল। তাহলে কি লিখতে পারবো এখান থেকে? এম এল স্কোয়ার টি ইনভার্স। ঠিক আছে না? তাহলে আমাদের ভরবেগের মাত্রা কি? কৌণিক ভরবেগের মাত্রা কি? এম এল টি ইনভার্স স্কোয়ার। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। ওকে, অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা। ক্লিয়ার কি? এই সূত্র থেকে জি এর মাত্রাটা কি বের করবো আমরা। একক বের করে দেখাচ্ছি। জি এর মাত্রা দেখো, এফ এর মাত্রা কি? নিউটন। এফ এর একক নিউটন। জি ভরের একক কি? কেজি। আরেকটা ভরের একক কেজি। ডি মানে কি? দূরত্ব। দূরত্বের একক কি? মিটার স্কোয়ার। তাহলে দেখো তো কি হয়, সবগুলোকে এই পাশে পার করে দাও, জাস্ট জি কে ওই পাশে রাখো, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের কার সূত্র? এটা আমাদের জি এর একক। জি এর মাত্রা তোমরা বের করে দেখবা কি হচ্ছে। দেখো এই ম্যাথে কি বলতেছে? 40 কেজি এবং 60 কেজি ভরের দুটো বস্তু 10 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে এসে একজন আরেকজনকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে বস্তু দুটা একত্রে মিলিত হয় কত বেগে কোন দিকে যাবে। ঠিক আছে, তো আমরা কি সূত্র জানি বলতো? দুটো বস্তু যদি একত্রে মিলিত হয়ে কোনো দিকে যায়, সেই জন্য আমাদের সূত্র কি হয়? ভরবেগের সংরক্ষণশীলতা থেকে m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু কি হবে এখানে? ভি হবে। ভি কিসের জন্য? কারণ দুটো বস্তু এরকম সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে একই দিকে যাইতে থাকে, তখন দুটো বস্তু মিলে একটা বেগ শেয়ার করছে। এবার মান বসাই দাও। দেখো m1 প্রথম বস্তুর ভর কত? 40। প্রথম বস্তুর বেগ কত? 10। দ্বিতীয় বস্তুর ভর কত? 20। দ্বিতীয় বস্তুর বেগ কত? 60, তাই না? দ্বিতীয় বস্তুর বেগ কি 60? 60 না, একটু আগে বললাম না বেগ কি? ভেক্টর রাশি। তার মানে বেগের আমার দিকেও বলে দিতে হবে। তুমি এই দিকে যাচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে, এইদিকে আসতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে কি দুইজন বিপরীত দিক থেকে আসতেছ না? তাহলে একটার বেগকে পজিটিভ ধরলে আরেকটার বেগকে কি ধরবা? নেগেটিভ। তো নেগেটিভ কাকে ধরবা? আমরা 20কে নেগেটিভ ধরি। ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেটা ইচ্ছে সেটা নেগেটিভ ধরতে পারো। তাহলে 20-এর সামনে কি দিবা? নেগেটিভ দিবা। ঠিক আছে, তারপরে আমাদের m1, m1 এর মান কত? 40। m2 এর মান কত? 60 ইন্টু ভি, তাই না? তাহলে ভি সমান কি হবে বলো তো? ভি সমান 40 10 400, 400 মাইনাস কত? 6 দুগুণ 1200 ডিভাইডেড বাই কত? 40 60 100। তাহলে কত হচ্ছে? 1200 থেকে 400 বাদ দিলে কত হবে? 800 না? 800কে তুমি যদি কত হবে? মাইনাস 800। মাইনাস 800কে তুমি যদি 100 দ্বারা ভাগ দাও তাহলে কি হবে? 0 0 কাটা যাবে, -8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো ট্রাক দুটা কত মিটার পার সেকেন্ড বেগে যাবে? 8 মিটার পার সেকেন্ড বেগে। কোন দিকে যাবে এটা বলতে পারবা? দেখো তোমাদের বেগের মান কি আসে? নেগেটিভ না? নেগেটিভ কাকে ধরছিলাম? এইটাকে। তার মানে এটা যেই দিকে যাচ্ছিল সেই দিকেই বস্তুটা একত্রে যাইতে থাকবে। বুঝছো না? ওকে, এই ম্যাথটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু দিয়ে থাকি। কি বলতেছে? 5 মেট্রিক টন ভরের ব্যালো বোঝাই একটা ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ট্রাকের ছিদ্র থেকে প্রতি মিনিটে যদি 20 কেজি হারে বালু ট্রাক থেকে নিচে পড়তে শুরু করে এবং ভরবেগ যদি সংরক্ষিত থাকে, তাহলে 50 মিনিট পরে ট্রাকের বেগ কত হবে? দেখো তো এটা ট্রাকের ভর কত দেওয়া আছে? 5 মেট্রিক টন। 5 মেট্রিক টন মানে কত? 5000 কেজি। 5000 কেজি ভরের বালু বোঝাই একটা ট্রাক কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে, তো এই সময় কি হয়েছে? ট্রাক থেকে ছিদ্র হয়েছে, ট্রাকটা ছিদ্র হয়েছে, ছিদ্র হয়ে এখান থেকে বালু প্রতি মিনিটে 20 কেজি হারে বালু পড়তে শুরু করছে। কি হয়েছে? 20 কেজি হারে প্রতি মিনিটে বালু পড়তে শুরু করছে। ঠিক আছে, এখন তোমার কোশ্চেনে বলতেছে যে 50 মিনিট পরে ট্রাকের বেগ কত হবে? তাহলে প্রতি মিনিটে কত করে বালু বের হচ্ছে? বলতো 20 কেজি। তাহলে প্রতি মিনিটে কত? প্রতি মিনিটে 20 কেজি করে বালু কি হয়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে, তাই না? প্রতি মিনিটে 20 কেজি করে বালু পড়ে যাচ্ছে। তাহলে 50 মিনিট পরে কত বালু পড়ে যাবে বলতো? প্রতি মিনিটে যদি 20 করে পড়ে যায় তাহলে 50 মিনিট পরে কত পড়বে? 50 গুণন 20, তার মানে আমাদের কত বলতো? 1000 কেজি, তাই না? আমাদের বালু কত কেজি পড়ে যাবে? আমাদের বালু 1000 কেজি পড়ে যাবে। তাহলে প্রথমে আমাদের বালু সহ ট্রাকের ভর ছিল 5000 কেজি। আমাদের 50 মিনিটে 1000 কেজি বালু ট্রাক থেকে পড়ে গেছে, তাই না? তাহলে এখন ট্রাকের ভর কত হবে? প্রথমে ছিল 5000, 1000 পড়ে গেছে। 5000 মানে 1000 কত? 4000 কেজি, তাই না? ট্রাকের ভর এখন কত? 4000 কেজি। এখন বলতেছে ট্রাকের বেগ কত? একটা কথা চিন্তা করো তো, ট্রাকের ভর যখন 5000 তখন বেগ যদি 20 হয়, ট্রাকের ভর যখন 4000, ভর কমছে তাহলে বেগ বৃদ্ধি পাবে না? দেখো ভর বেশি ছিল, বেগ কম, তাহলে এখন ভর যদি কমে বেগ কি হবে? বৃদ্ধি পাবে। কারণ আমাদের বলে দিচ্ছে কি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে।
তার মানে প্রথমে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কত হবে এইটা। তাহলে অ্যান্সার বুঝতেছো কি যে অ্যান্সার আমাদের 20-এর চেয়ে বড় হবে। অপশানে 20-এর চেয়ে বড় কয়টা আছে দেখো তো, 20-এর চেয়ে বড় আমাদের দুইটা আছে, 25 এবং 25.5। যদি 20-এর চেয়ে বড় একটাই থাকতো তাহলে আমার ম্যাথ করারই প্রয়োজন ছিল না, যে 20-এর চেয়ে বড় যেটা সেটাই দিয়ে আসতাম। যেহেতু 20-এর চেয়ে বড় দুইটা আছে, আমার কষ্ট করে একটু ম্যাথটা করতে হবে। তো করো, M1 এর মান কত, 5000 কেজি। থিওরিটা কি বুঝছো এখানে, খুবই কিন্তু সহজ। M2 কত দেখো তো, 4000। দেখো তো এই ম্যাথগুলো কি জাস্ট সূত্র না, এই অধ্যায়ে তোমার সূত্র যদি খুব ভালো করে পড়া থাকে এবং যেভাবে পড়াচ্ছি এই থিওরিগুলো একটু ভালো করে আয়ত্তে রাখতে পারো, তাহলে এই অধ্যায় নিয়ে তোমার চিন্তাই করতে হবে না একদম। এবার দুই পাশে কি করে দিবা, মোকাবিলা, 3 0 মোকাবিলা, 5-20 100, 5-20 কত 100/4 ইন্টু V2। তাহলে V2 এর মান কত হবে, 4-25 100। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, চলো পরের এমসিকিউ দেখি। দেখো এই কোশ্চেনে কি বলতেছে, 400 কেজি ভরের একটা নৌকার উপর 25 কেজি এবং 20 কেজি ভরের দুইজন ব্যক্তি ছিল। ওরা কি করছে, নৌকা থেকে দুইজন, একজন 10 মিটার পার সেকেন্ড বেগে আর একজন 8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাফ দিছে। তাহলে বলতেছে নৌকাটার এখন বেগ কত। নৌকার বেগ কত হবে বলো তো, কিভাবে বের করবা। দেখো তো, নৌকার উপর যখন 3 জনে ছিল, নৌকাটা কি স্থির অবস্থায় ছিল না, তার মানে সবগুলো আদিবেগ কত, 0। সবগুলো আদিবেগ কত, 0, তাই না। আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করব, কি করব, ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করব। তো ভরবেগের সংরক্ষণশীলতা যে একটা বস্তু বা দুইটা বস্তুর জন্য প্রযোজ্য এমন না, এটা অসংখ্য বস্তুর জন্য প্রযোজ্য হইতে পারে। কেমন, তাহলে M3U3 যেহেতু তিনটা বস্তু তিনটা ভর, তাহলে M1 V1 ইকুয়াল টু M2 V2 ইকুয়াল টু M3 V3। দেখো তো সবগুলা বস্তুর কি আদিবেগ 0 না, কারণ সবগুলা বস্তু কি ছিল, প্রথমে স্থির অবস্থায় ছিল। তার মানে এই পাশে সবগুলা কি হয়ে যাবে, 0। ডান দিকে আমরা মান বসাই দেব। তো প্রথম বস্তু ধরো যে 20 কেজি ভরের বস্তু, কেমন, এর বেগ কত 10 এবং M2 কত ধরে নাও 25, কেমন, এবং এই V2 এর মান কত হবে বলতো, -8। কিসের জন্য, 10 মিটার পার সেকেন্ড বেগে একজন এইদিকে লাফ দিচ্ছে, 8 মিটার পার সেকেন্ড বেগে আরেকজন বিপরীত দিকে লাফ দিচ্ছে। তো একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ। এটা কিন্তু অনেকে ভুল করতে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, বারবার বলতেছি। বেগ যখন বিপরীত বলবে, একটা পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরবা। প্লাস M3 নৌকার ভর কত 400 এবং নৌকার বেগ V3। এটা বের করতে পারবা না, সাধারণ যোগ বিয়োগ করে দেখবে আস্তে আস্তে কত, -1 মিটার পার সেকেন্ড। তার মানে নৌকাটা কোন দিকে যাবে বলতো, কার বেগ নেগেটিভ ধরছিলাম, এই যে এর বেগ, তার মানে নৌকাটা ওই দিকে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কি হবে, অ্যান্সার বি নাম্বার। বুঝছো, দেখো এই ম্যাথে কি দেওয়া আছে, একটা চাকার ভর 10 কেজি এবং বলতেছে জড়তার ভ্রামক 2.5 হলে চক্রগতির ব্যাসার্ধ কত। তো চক্রগতির ব্যাসার্ধের আমরা একটা সূত্র দেখাই দিলাম না, ইকুয়াল টু কি হয়, m²। তার মানে তোমার কে এর মান নির্ণয় করতে হবে, কার কার মান দেওয়া আছে, এম এর মান কত 10 কেজি, তাই না, এবং জড়তার ভ্রামকের মান কত 2.5। ওকে, জাস্ট বসাই দাও 2.5, তাই না। এম এর মান কত 10 ইন্টু k²। তাহলে কে সমান কি হবে বলতো, কে ইকুয়াল টু √2/2.5/10। এবার কাটাকাটি করো, 2.5 দ্বারা 10কে কাটলে কত হবে 4, 2.5 দ্বারা 10কে কাটলে কত হবে 4, তাহলে 1/4। এখন 1/4 এর উপর যদি রুট করো তাহলে কত হবে বলতো 1/2, 1/2 মানে কত 0.5। তাহলে চক্রগতির ব্যাসার্ধের মান কত হবে 0.5। দেখো তো 0.5 অপশানে আছে, হ্যাঁ আছে। দেখো এরপরে কি বলতেছে, একটা আয়তাকার পাত, মনে করি এটা একটা আয়তাকার পাত, কেমন, এই পাতের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এটা যদি দৈর্ঘ্য a হয়, এটা প্রস্থ b, এই পাতের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান দেওয়া আছে কত 5। জড়তার ভ্রামকের মান দেওয়া আছে 5 এবং বলতেছে এর প্রস্থ 1, এর প্রস্থ কত 1। তার মানে আমাদের a এর মান দেওয়া আছে কত 1। তাহলে বলতেছে দৈর্ঘ্যের মান নির্ণয় করো, কার মান, দৈর্ঘ্যের মান। বস্তুর ভর দেওয়া আছে 12 কেজি। বুঝছো কি বলতেছে, একটা আয়তাকার পাত, একটা আয়তাকার পাতের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কোন বস্তুর জড়তার ভ্রামক 5, বস্তুটার প্রস্থ দেওয়া আছে 1, বস্তুর ভর দেওয়া আছে এত, দৈর্ঘ্য বের করতে বলতেছে। তো এই ম্যাথ করার জন্য তোমার জড়তার ভ্রামকের সূত্র জানতে হবে, যে বস্তুটা যদি আয়তাকার হয়, এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই নির্ণয়ের সূত্র কি 1/12 m² প্লাস b²। ঠিক আছে, এম আমাদের বস্তুর ভর, এ হচ্ছে প্রস্থ, বি দৈর্ঘ্য। দেখো এখানে মান দেওয়া আছে, বসাই দাও 5, আয়ের মান 5, 1/12 ইন্টু এম এর মান কত 12 ইন্টু এর মান কত বলো তো 1, b² এর মান বের করতে হবে। 12 12 মোকাবিলা, তাহলে 5 থেকে 1 বাদ দাও কত 4, 4 ইকুয়াল টু b²। এখান থেকে b সমান কত লিখতে পারবা, b এর মান 2। তার মানে বস্তুটার দৈর্ঘ্য কত হবে 2 মিটার। 2 মিটার কি অ্যান্সারে আছে, হ্যাঁ আছে, সি নাম্বার। এই ম্যাথটা দেখো তো, এটা
কেন্দ্রমুখী বল দ্বারা কাজের পরিমাণ কত হয়? এটা তোমরা সবাই জানো, শূন্য হয়। কিন্তু কিসের জন্য শূন্য হয়? দেখো তো, কেন্দ্রমুখী বল। কেমন? কেন্দ্রমুখী বল মানে কি? আমাদের কেন্দ্রের দিকে কাজ করে। তোমরা কি ব্যাখ্যা দাও যে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ শূন্য হয়? এই জন্যই মনে করে আমি এখান থেকে একটা বস্তুকে ঘোরাচ্ছি, ঘোরায় আবার ঠিক এই জায়গাতেই নিয়ে আসতেছি, যার ফলে কি সরণ শূন্য, এই জন্য আমাদের কাজও শূন্য। এটা কিন্তু একদম একটা ভুল ব্যাখ্যা। তোমাকে যদি এখন বলা হয় তুমি এ থেকে বিতে আসছো, কি করছো? এ থেকে বিতে আসছো, তাহলে তোমার কাজ কি হবে? যে ভাই এখান থেকে এইটুকু আসছি, তার মানে কি আমার সরণ শূন্য না? সরণ যেহেতু শূন্য না, সেহেতু কেন্দ্রমুখী বল দ্বারা একটা কাজ থাকবে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণই ভুল অ্যান্সার। আমি কেন্দ্রমুখী বল দ্বারা তুমি যেইখানে যাও না কেন, তুমি এখান থেকে এখানে আসলেও কাজ শূন্য, এখান থেকে এখানে গেলেও কাজ শূন্য। কিসের জন্য কাজ শূন্য হচ্ছে? কারণ আমাদের প্রতিটা মুহূর্তে বল এবং সরণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যেমন তুমি যখন এইখানে আসো, তোমার সরণ কোণ বরাবর, ঠিক এই বরাবর, তোমার বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90। এইখানে আসো যখন, সরণ এই বরাবর কাজ করতেছে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90, এই জন্যই কাজ শূন্য হয়। মনে রাখবা যে কি, কেন্দ্রমুখী বলের জন্য বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 হয়, এই জন্য কাজ শূন্য হয়। এরপরে দেখো তো, কোনটি সংরক্ষণশীল বল নয়? সংরক্ষণশীল বল কারা বলো তো? আমরা যখন ঠিক এক জায়গা থেকে যাত্রা শুরু করে আবার যদি একটা নির্দিষ্ট চক্র সম্পন্ন করে আবার যদি ওই জায়গায় আসতে পারি, তাহলে আমরা তাকে কি বলি? সংরক্ষণশীল বল। মানে যে পথে কাজ ফিরে পাওয়া যায়, যে পথে কি কাজ ফিরে পাওয়া যায়, তাকে কি বলা হয়? সংরক্ষণশীল বল। তো কোন পথে তুমি কাজ কখন ফিরে পাওয়া বলো তো? যখন তোমার কি থাকবে না, লস থাকবে না। একটা সিস্টেমে তুমি এ থেকে বিতে গেছো, বি থেকে এতে আবার কখন আসতে পারবা? যখন তোমার এখান থেকে এখানে যাইতে কোনো শক্তির অপচয় হবে না, মানে কোনো লস হবে না, তাহলে সেটা আমাদের কি? সংরক্ষণশীল বল। তো কখন লস হয় না বলো তো? যখন বাধা থাকে না। তার মানে সংরক্ষণশীল বল কোনগুলো হবে না? যেগুলোতে আমাদের বাধা থাকে। যখন বাধা প্রদানকারী বল কি ঘর্ষণ বল যেখানে থাকবে, সেটি বল আমাদের সংরক্ষণশীল হবে না। বা আমাদের সান্দ্র বল, সান্দ্র বল কি বলতো? তরলের মধ্যে যে ঘর্ষণ বল, সেটা আমাদের কি? সান্দ্র বল। তারপরে এই ধরনের যেগুলো বল আছে, যে বলগুলো কি আমাদের বাধার প্রদান করে বা লস করে, সেই বলগুলো আমাদের কি বল না? সংরক্ষণশীল বল না। তাহলে বলতো অ্যান্সার কোনটা হবে এখানে? সি নাম্বার, সান্দ্র বল। বুঝছো কি? এই মাতে কি বলতেছে দেখো তো, 60 নিউটন বল 30 কেজি ভরের একটা বস্তুর উপর যদি 1 মিনিট ধরে ক্রিয়া করে, তাহলে বস্তুর বেগের পরিবর্তন, মানে বেগের পরিবর্তন মানে কি বলতো? ডেল ভি ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে বলতেছে। বস্তুর উপর বল, প্রযুক্ত বল দেওয়া আছে, এফ কত? 60 নিউটন, তাই না? বস্তুর এবং ভর কত? ভরের মান দেওয়া আছে কত? 40 কেজি, তাই না? এবং কি দেওয়া আছে? কত সময় ধরে বল প্রয়োগ করি? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 1 মিনিট মানে আমাদের 60 সেকেন্ড। দেখো তো, আমরা একটা সূত্র পড়লাম না, যে মানে কি আমাদের ঘাত বল সমান কি লিখতে পারি? এফ ইন্টু টি ইকুয়াল টু এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। দেখো এই দুটো সম্পর্ক কাজে লাগাই আমরা ম্যাথ করবো। জাস্ট সূত্র, কিচ্ছু না। ভি টু মাইনাস ভি ওয়ান বের করতে হবে কি? ভি টু মাইনাস ভি ওয়ান মানে বেগের পরিবর্তন, তাই না? এটা সমান কি লিখতে পারবো? এফ, এফ এর মান কত? 60, টি এর মান কত? 60 ডিভাইড বাই এম, এম এর মান কত? দেখো তো, বস্তুর ভর কত? 30, 30 দ্বারা 60কে কত হবে? 2, 2 গুণ 60 কত? 120 মিটার পার সেকেন্ড। এটা আমার তাহলে কি হইলো? ভরবেগের পরিবর্তন কত? 120 মিটার পার সেকেন্ড। অপশানে দেখো তো 120 কি আছে? হ্যাঁ আছে, তার মানে অ্যান্সার আমাদের এ নাম্বার। দেখো এই ম্যাথে কি বলতেছে, একটা মেজের উপর স্থাপিত 400 নিউটন, কেমন? 400 নিউটন ওজনের একটা বস্তুর উপর যদি আমরা আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করি, কত? 160 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা চলার উপক্রম হয়। এখন বলতেছে তোমার মেজের এবং কাঠের বক্সের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে বলতেছে। কি? ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে বলতেছে। দেখো তো, একটু বোঝো তো। 400 নিউটন ভরের একটা বস্তু, যেটা কি আছে? একটা এরকম তলের উপর আছে, এটাকে আমরা যদি 160 নিউটন বল দ্বারা টানি, তাহলে এই বস্তুটা চলার উপক্রম হয়। কি? চলার উপক্রম হয়। চলতেছে না, কিন্তু চলার উপক্রম হচ্ছে, তার মানে কি? ত্বরণ শূন্য। চলতেছে না, চলার উপক্রম হচ্ছে, তাহলে ত্বরণ শূন্য। তাহলে 160 নিউটন বল তুমি এই দিকে দিচ্ছ, তাহলে আমাদের ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে বলো তো? আমরা যেদিকে বল দেই তার ঠিক বিপরীত দিকে কি কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এটা আমাদের কি? স্থিতি ঘর্ষণ। 160 নিউটন বল এই দিকে দিচ্ছি, ঘর্ষণ বল তার ঠিক বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এখান থেকে লিখতে পারবো 160 মাইনাস এফ এস ইকুয়াল টু কি? 0। যেহেতু বস্তুটা কি আছে আমাদের? বস্তুটা আমাদের চলার উপক্রম হচ্ছে, চলার উপক্রম হওয়া মানে ত্বরণ শূন্য। তো এইখান থেকে লিখতে পারি আমরা এফ এস সমান 160, তাই না? এফ, এফ এস সমান আবার কি লেখা যায় বলতো? এফ এস সমান কি লেখা যায় আমরা জানি না? এফ এস ইকুয়াল টু আর মিউ, মিউ এস আর। এফ এস ইকুয়াল টু কি লেখা যায়? আর ইন্টু মিউ এস, তাই না? এইখান থেকে লিখতে পারবো মিউ ইন্টু আর ইকুয়াল টু কত? 160। আর এর মান কত দেখো তো? আর সমান আমরা কি জানি আবার?
এম জি, আর সমান কি এম ইন্টু জি, আর সমান হচ্ছে এম ইন্টু জি ইকুয়াল টু 160। তাহলে এখান থেকে কি হচ্ছে আমার কার মান প্রয়োজন, এই মিউ এর মান প্রয়োজন। মিউ সমান তাহলে কি হবে 160 ডিভাইডেড বাই এম ইন্টু জি। তাহলে 160 ডিভাইডেড বাই এম এর মান কত, এমজি, এমজি মানে কত বলতো, বস্তুটার ওজন, ওজন কত আমাদের 400। উপর নিচে কাটাকাটি করো, 0 0 কাটো। এবার কি হবে বলতো, 4 দ্বারা 16কে কাটলে কত 4, 4 দ্বারা 40কে কাটলে 10। বলতো এখন 10 দ্বারা যদি তুমি 4কে কাটো তাহলে কত হইতে পারে, 10 দ্বারা 4কে কাটতে পারবা, পারবা না, এই জন্য কি করবে একটা দশমিক নিবা, দশমিক নিলে কত হবে 40, তার মানে 0.4। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া 0.4 হবে। 0.4 কি অপশানে আছে, হ্যাঁ আছে, বি নাম্বার। দেখো তো এই ম্যাথে কি বলতেছে, যে 13 নিউটন মানের একটা বস্তু এবং 12 নিউটন মানের একটা বস্তু একটা ঘর্ষণবিহীন তলের উপর এই কপি কলারের মাধ্যমে যুক্ত আছে। কেমন, 13 নিউটন বল বেশি হওয়ার জন্য বস্তুটার ত্বরণ কি হবে, নিম্নমুখী। তো এই নিম্নমুখী ত্বরণ বের করতে বলতেছে। তো ত্বরণ বের করার জন্য আমার আগে কি জানতে হবে, বস্তুর ভর জানতে হবে। তো এই বস্তুর ভর আমার বের করতে হবে। ভর সমান তাহলে কি হবে বলতো, 13 নিউটনকে 9.8 দ্বারা ভাগ দিব, তাহলে আমরা কি পাবো ভর কেজিতে। আবার এই 12কে যদি আমরা 9.8 দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো, বস্তুর ওজন পাবো। তো এই ম্যাথ আমরা শিখছি না, যে দুটা বস্তুকে আমরা যদি টানি সেই ক্ষেত্রে ত্বরণ কি হয়, সেই ক্ষেত্রে ত্বরণ কি হয়, ত্বরণের মান এ ইকুয়াল টু মনে আছে এফ বাই আমাদের সামেশন অফ এম, তাই না, এটা আমাদের কি শর্টকাট, কপি কলারের ক্ষেত্রে ত্বরণ নির্ণয়ের শর্টকাট এটা। দেখো এ ইকুয়াল টু সামেশন অফ এফ বাই সামেশন অফ এম, এটা আমাদের। তো দেখো তাহলে এখানে সূত্র আমাদের কি হবে, নিচে মোট ভর m1 প্লাস m2, উপরে কি হবে এই বস্তুটার ওজন নিচের দিকে, এই বস্তুটার ওজন উপরের দিকে, তাই এখানে m এর, তাই এখানে দেখো উপরে কি হবে, এই বস্তুটার ওজন নিচের দিকে, এই বস্তুটার ওজন বিপরীত দিকে কাজ করতেছে। এটাকে যদি আমরা এরকম সমান্তরাল ভাবে লিখতে চাই তাহলে এরকম হবে, যেটা m1, এটা m1 ভরের বস্তু, এটা যদি m2 ভরের বস্তু হয়, আর এটা যদি m1 এবং এটা যদি m2 ভরের বস্তু হয়, তাহলে এই বস্তুটার বল এই দিকে কাজ করবে এবং এইটার এইদিকে দুই দিকে কাজ করতেছে। এই জন্য আমরা এখানে কি করব, m1 মাইনাস m2 ইন্টু জি। m1 মাইনাস m2 কিসের জন্য করলাম, কারণ m1 এর বস্তুর ভরটা বেশি, এই জন্য বস্তুটা নিচের দিকে আসতেছে। তো এই সূত্রটা কই থেকে আসছে এটা দেখতে চাইলে অনেক সময় লাগবে, তো এটা এই জন্য দেখাবো না। তোমাদের অ্যাডমিশন এমসিকিউর জন্য সূত্রটা খুব ভালো করে মনে রাখবা, রেখে করবা। ওকে, তাহলে এ ইকুয়াল টু কি আমাদের সামেশন অফ এফ বাই এম। কেমন, আমাদের কি এটা কপি করার জন্য ত্বরণ নির্ণয় সূত্র, এ ইকুয়াল টু সামেশন অফ এফ বাই এম, এমটা কি আমাদের মোট ভর। তাহলে দেখো তো এখানে সূত্র এখন জাস্ট বসাই দাও, m1 এর মান কত, m1 এর মান কত দেখো তো আমাদের 13/9.8, m2 এর ভর কত 12/9.8, তাই না, ইনটু আমাদের জি, জি মানে কত 9.8 গুণ করো, ডিভাইড বাই m1, m1 এর মান কত আমাদের 13/9.8 প্লাস 12/9. তাহলে দেখো তো আমরা উপরে এবং নিচে থেকে 9.8 কাটতে পারবো, তাই না, এই যে 9.8 কাটতে পারবো কিভাবে, উপরে 9.8 লসাগু নাও, নিচে 9.8 লসাগু নাও, তাইলে হবে। তাহলে উপরে কি হবে 13 মাইনাস 12 আর নিচে 13 প্লাস 12 ইন্টু জি এর মান কত 9.8, ঠিক আছে না। তাহলে 13 মাইনাস 12 কত 1/25 ইন্টু 9.8। কোশ্চিন আমার কি বলতেছে দেখো তো, যে আমাদের কপিকলের ত্বরণ, নিম্নমুখী ত্বরণ, এই যে অভিকর্ষ ত্বরণের কত গুণ, অভিকর্ষ ত্বরণের কত গুণ দেখো তো, অভিকর্ষ ত্বরণ 9.8 না, এর 1/25 গুণ। তাহলে অ্যান্সার হবে আমাদের কি 1/25, কোথায় আছে সি নাম্বারে আছে। তাহলে এই ম্যাথের কি খেলবা, এই ম্যাথের ক্ষেত্রে কি মনে রাখবা, কপিকলের ত্বরণ নির্ণয় সূত্র এ ইকুয়াল টু সামেশন অফ এফ বাই এম টোটাল। এম টোটাল মানে কি মোট ভর, যতগুলো বস্তুর ভর থাকবে সেটা দিবা, আর উপরে কি করবা নিট বল দিবা। নিট বল কি হবে, যে বস্তুটা নিচে নামতেছে সেই বস্তুর ভর মাইনাস আরেক বস্তুর ভর ইন্টু জি, বুঝছো। দেখো তো পরের ম্যাথে কি বলতেছে, 100 মিটার ব্যাসের বৃত্তাকার পথে কোনো মাঠে সাইকেল আরোহী কত বেগে ঘুরলে উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে। তার মানে কার কার মান দেওয়া আছে বলতো, ব্যাস দেওয়া আছে 100 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে 50, তাই না, এবং কি দেওয়া আছে থিটার মান দেওয়া আছে কত 45, এবং বের করতে বলতেছে তোমাকে ভি ইকুয়াল টু হোয়াট। আমরা ব্যাংকিং কোণের ক্ষেত্রে সূত্র কি জানি বলতো, tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। এইটা আমাদের ব্যাংকিং কোণ নির্ণয়ের যত, এই তিনটে আমাদের ব্যাংকিং কোণ নির্ণয়ের সূত্র, যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করবো। এখন আমার থিটার মান দেওয়া আছে, ভির মান বের করতে বলতেছে, মানে এই দুইটা সূত্র ইউজ করবো। তো ট্যান কত বলতো, ট্যান 45, তাই না, ট্যান 45 এর মান কত 1, ভি স্কোয়ার বাই আর, আর এর মান কত 50, জি এর মান কত 9.8। তাহলে ট্যান 45 এর মান কত 1, তাহলে 1 ইন্টু 50 ইন্টু 9.8 ইকুয়াল টু কত ভি স্কোয়ার। তাহলে ভি সমান কি হয় বলতো
50 ইন্টু রুট ওভার 9.8। 9.8কে কি ধরবা, 9.8কে 10 ধরো। তাহলে 10 ধরলে কত হচ্ছে বলো তো, 50 আর 10-এ কত, 500। 500-এর উপর রুট করলে কত হবে তুমি কি জানো? তুমি জানো না। তাহলে কি করতে পারো দেখো তো, 500কে আমরা এই একটা বিষয় চিন্তা করি তো, আমরা যদি 25-এর উপর স্কোয়ার করি তাহলে কত হয় বলো তো? 25-এর উপর স্কোয়ার করলে কত পাবা, শিখাইছি না? শেষে 5 থাকে, শেষে যদি 5 থাকে এমন সংখ্যার স্কোয়ার কি হয় দেখো, 5-এর উপর স্কোয়ার আছে কত হবে 25, সামনে কত আছে 2, 2-এর পরের সংখ্যা কত 3, 2 দ্বারা 3কে কি করবা, গুণ করবা, 3 দ্বারা 2কে গুণ করলে কত হবে 625, 25-এর উপর স্কোয়ার করলে হয় 625, 20-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো? 20-এর উপর স্কোয়ার করলে হবে 400, তাই না? 20-এর উপর স্কোয়ার করলে যদি 400 হয় এবং 25-এর উপর স্কোয়ার করলে যদি 625 হয়, তাহলে আমাদের 500 কতর উপর স্কোয়ার করলে হবে বলতো? 22-এর চেয়ে 21 বা 22-এর চেয়ে একটু বেশি না? অর্থাৎ আমরা বুঝতেছি 20-এর চেয়ে একটু বেশি কিন্তু 25-এর চেয়ে কম। তো 20-এর চেয়ে একটু বেশি 25-এর চেয়ে একটু কম, কোনটা অপশন আছে দেখো তো? বি নাম্বার, 20-এর চেয়ে একটু বেশি একটাই আছে, 22.139। তার মানে এটার অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। তো এই ধরনের ক্যালকুলেশনগুলো তোমার হাতে ক্যালকুলেশন এইভাবে একটু চিন্তা ভাবনা করে তোমার মাথা খাটায় দিতে হবে। তো এগুলো একটু তোমার কল্পনা শক্তিটা একটু বাড়াইতে হবে, যে এই ম্যাথগুলো তুমি কেমনে সলভ করতে পারো, একটা ম্যাথ তুমি নতুন ম্যাথ আসলে কিভাবে চিন্তা করবা, বা একটা জটিল ক্যালকুলেশন কিভাবে চিন্তা করে তুমি দিতে পারো। যেহেতু তোমার অপশান দেওয়া আছে মানে অনেক ইজি, তুমি অপশান থেকে ক্যালকুলেশন করে আনবা, জাস্ট 4টার মধ্যে একটা, ওই 4টা অপশান তুমি যে কোনোভাবে চেক করতে পারো, করে তুমি অ্যান্সার আনতে পারো। তো আমি যে স্টেপে করলাম এইভাবে যে তোমার করতে হবে এমন না, তুমি অন্য কোনোভাবে চিন্তা করে ওইটা করতে পারো, তাই না? হ্যাঁ অবশ্যই পারো। দেখো তো পরের এমসিকিউতে কি বলতেছে, কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এবং এর ভরবেগের মধ্যে সম্পর্ক কত? তার মানে বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলতেছে। তো ইকে সমান আমরা কি জানি বলতো, হাফ এম ভি স্কোয়ার, তাই না? ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। দেখো এবার আমি কি করব, আমার ইচ্ছা হয়েছে আমি উপরে একটা এম গুণ করব। কি করব, উপরে একটা এম গুণ করে দিব, তাই না? একটা এম ছিল, আমি 2টা এম করলাম, তাহলে নিচে একটা এম দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমি উপরে একটা এম যেহেতু নিছি, সেহেতু আমার কাফারা হিসেবে নিচে একটা এম দিতে হবে, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, ইকে ইকাল টু কি, হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। আবার আমরা পি সমান কি জানি বলতো, এম ভি না? পি সমান কি জানি, ভরবেগ। পি সমান কি, ভরবেগ, ভরবেগ ইকাল টু এম ভি। তো এইখান থেকে দেখো তো উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার আছে, তো এম স্কোয়ার ভি স্কোয়ারের জায়গায় আমি চাইলেই পি স্কোয়ার লিখতে পারি, নিচে 2m। তাহলে আমাদের সূত্র কি হইল, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ইকে ইকুয়াল টু কি, পি স্কোয়ার বাই 2m। তাহলে আমরা কি দেখতেছি বলতো, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক বর্গের সমানুপাতিক, তাই না? গতিশক্তির সাথে আমাদের ভরবেগের সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক। তো সূত্রের সম্পর্ক থেকে তোমাদের কিন্তু একটা বা দুইটা এমসিকিউ এসেই থাকে সব পরীক্ষাতেই। তো সূত্রের সম্পর্কগুলো এইভাবে একটু বোঝার চেষ্টা করবা। তাহলে এটা অ্যান্সার কি হবে বলতো, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক, মানে অ্যান্সার হবে বি নাম্বার। তোমার প্রশ্ন ব্যাংকে যত টাইপের এমসিকিউ আছে সব টাইপের এমসিকিউ একদম জিরো থেকে থিওরি সহ যা যা প্রয়োজন সব কিছু তোমাকে কমপ্লিট করাই দিছি। এখন তোমার কাজ ভাইয়া যা পড়াইছে সেগুলো নোট করা, নোট করে তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকটা খুব সুন্দর করে সলভ করা। প্রশ্ন ব্যাংকের সব এমসিকিউ যদি তুমি বুঝে বুঝে করতে পারো তাহলে আর কিচ্ছুই লাগবে না। আর ভাইয়ার ক্লাস করে তোমাদের কেমন লাগতেছে বা তোমরা আসলে উপকৃত হচ্ছ কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবার স্বপ্নই পূর্ণতা পাক, এই দোয়াই রইল তোমাদের জন্য। সালামু আলাইকুম।